আচ্ছা, সবাইকে মিউট করে দিন। আমরা লাইভে আছি মহিউদ্দিন ভাই। আন্তর্জাতিক লেখক সংগঠন পেন ইন্টারন্যাশনাল এর বাংলাদেশ চ্যাপ্টার পেন বাংলাদেশের সিরিজ ওয়েবিনারের আজকের আয়োজন নারীর সামাজিক, শারীরিক ও বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা। এই বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের ওয়েবিনারের আলোচক হিসেবে আছেন ইতিহাসবিদ অধ্যাপক সোনিয়া নিশাত আমিন, আছেন আমাদের সাথে সাহিত্যিক এবং শিক্ষাবিদ ডক্টর আনোয়ারা আলম, আমাদের সাথে আছেন লেখক ও অনুবাদক জেকে কবির এবং গণমাধ্যম কর্মী টিনা নন্দী। আজকের এই আয়োজনে আরো যারা অতিথি হিসেবে যুক্ত হয়ে আছেন, আমি দেখতে পাচ্ছি আমাদের কথা সাহিত্যিক দিলারা মেজবা আপা আছেন, মুম্বাই থেকে যুক্ত হয়েছেন কথা সাহিত্যিক সুমনা রয়, কানাডা থেকে যুক্ত হয়েছেন সুলতানা নূরজাহান। আরো যারা যুক্ত হবেন এবং যুক্ত হয়েছেন তাদের সবাইকে আমি স্বাগত এবং অভিনন্দন জানিয়ে প্রথমে পেন ইন্টারন্যাশনাল এবং পেন বাংলাদেশ সম্পর্কে আমি কিছু কথা বলে নিতে চাই। তারপর আজকের বিষয় নিয়ে পেন ইন্টারন্যাশনালের একটি ইশতিহার রয়েছে, সেই ইশতিহারটুকু আমি উল্লেখ করে যেখান থেকে আমরা কিছু সূত্র পাবো, যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনায় অংশ নিতে পারবো বলে আমরা মনে করে থাকি, সেই বিষয়গুলোর আলোকপাত করে আমি আজকের বিজ্ঞ আলোচকদের কাছে এই বিষয়টি উত্থাপন করব। তো সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। পেন ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক লেখক সংগঠন, যেটি 1921 সালে লন্ডনে প্রথম যাত্রা শুরু করে। সেটি যাত্রা শুরু করেছিল সারা বিশ্বের লেখকদেরকে একটি প্ল্যাটফর্মে আনার জন্য এবং লেখকদের যে বিভিন্ন পর্যায়ে সামাজিক, রাজনৈতিক এবং রাষ্ট্রীয়ভাবে হয়রানির শিকার হয়, মত প্রকাশের স্বাধীনতায় তাদের যে বিঘ্ন ঘটে এবং মত প্রকাশ করতে গিয়ে তাদের যে জেল থেকে শুরু করে বিভিন্ন রকম হয়রানি হয়ে থাকে, সেই সব বিষয়গুলো মাথায় রেখেই তাদের লেখক, সাহিত্যিক, সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল 1921 সালে, পেন ইন্টারন্যাশনাল। তখন পেন ছিল পোয়েটস, এসেইস্ট এন্ড নভেলিস্ট, এই তিনটি শব্দের কবি, প্রাবন্ধিক এবং ঔপন্যাসিক, এই তিনটি শব্দের সমন্বয়ে পেন গঠিত হয়েছিল। কিন্তু কালের পরিক্রমায় শুধু এখানে লেখক সাহিত্যিকরাই একীভূত নন, এখানে আছেন আপনার সাংবাদিক, ব্লগার্স, ফ্রি থিঙ্কার্স, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট সহ অনেকেই এখন পেনের সাথে যুক্ত রয়েছেন। সারা বিশ্বে 145টি সেন্টার রয়েছে, যেখানে শতাধিক দেশ এটার সাথে যুক্ত আছেন। পেন ইন্টারন্যাশনাল জাতিসংঘ এবং ইউনেস্কোর একটি পরামর্শক অঙ্গ সংগঠন হিসেবেই কাজ করে থাকে। পেন ইন্টারন্যাশনালের সাথে সাহিত্যে নোবেল পাওয়া অনেক লেখক যুক্ত ছিলেন, এখনো আছেন। যারা যুক্ত ছিলেন তাদের মধ্য থেকে আমি কয়েকজনের নাম বলতে পারি। চিনুয়া আচেবে, মার্গারেট অ্যাটউড, টনি মরিসন, ওলে সোয়েনকা, লিক লেজিও সহ অনেক লেখক নোবেল লরিয়েট পেন ইন্টারন্যাশনালের সাথে যুক্ত ছিলেন। এবং বর্তমানে পেন ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট হিসেবে যুক্ত আছেন নোবেল লরিয়েট ওরহান পামুক, সাভেদলানা আলেকজিয়াভিস, বেলারুশের পেন প্রেসিডেন্ট এবং পেন ইন্টারন্যাশনালের তিনি ভাইস প্রেসিডেন্ট। তারপর যুক্ত আছেন হলেন নাগুগি ওয়া থিয়াঙ্গো, আপনারা জেনে থাকবেন তিনি আফ্রিকার একজন বিখ্যাত লেখক, তিনিও পেন ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন। পেন ইন্টারন্যাশনালের পর এখন আমি পেন বাংলাদেশ সম্পর্কে একটু করে বলে নিতে চাই। পেন বাংলাদেশ প্রথম যাত্রা শুরু করেছিল পেন পাকিস্তান নামে 1948 সালে। অতঃপর 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর পেন বাংলাদেশ 1972-এ পেন বাংলাদেশ যাত্রা শুরু করে। তখন প্রথম পেন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং 1972 সালে পেন বাংলাদেশ হওয়ার পর পেন বাংলাদেশের প্রেসিডেন্ট হন অধ্যাপক সৈয়দ আলী আহসান। অতঃপর পেন বাংলাদেশের প্রেসিডেন্ট হন কথা সাহিত্যিক ফরিদা হোসেন। সেই পরিক্রমায় বর্তমানে পেন বাংলাদেশের প্রেসিডেন্ট হচ্ছেন
কথা সাহিত্যিক এবং অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। আজকে আমাদের সাথে স্যারের যুক্ত হওয়ার কথা ছিল, পারিবারিক প্রয়োজনে স্যার দেশের বাইরে থাকার কারণে আজকে আমাদের সাথে যুক্ত হতে পারেননি। তো পেন বাংলাদেশ, বাংলাদেশের লেখক, সাহিত্যিক, সাংবাদিক, ব্লগার্সদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েই কথা বলবে, মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলবে এবং আমাদের আজকের যে বিষয় নারীর স্বাধীনতা সেই বিষয় নিয়ে কথা বলবে। তবে পেন ইন্টারন্যাশনালের একটি কমিটি রয়েছে যেটা হলো উইমেন রাইটার্স কমিটি, ইন্টারন্যাশনালি এটা রয়েছে। উইমেন রাইটার্স কমিটির একটি ইশতিহার রয়েছে পেন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে নীতিমালাগুলো অনুমোদন করে থাকে সেই নীতিমালাগুলো আমি একটু করে উল্লেখ করতে চাই আজকের এই আয়োজনে। তাহলে আমরা যে আলোচনাটা করব নারীর সামাজিক, শারীরিক এবং বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা, সেটির সাথে আমরা মনে হয় প্যান ইন্টারন্যাশনালের যে নীতিমালা রয়েছে আন্তর্জাতিকভাবে তার সাথে আমরা সমন্বয় করতে পারব। প্রথমে রয়েছে অহিংসতা। নারী এবং মেয়ে শিশুদের প্রতি আইনগত, লিঙ্গগত, শারীরিক, মৌখিক এবং ডিজিটাল সব ধরনের সহিংসতা বন্ধ করে এবং এমন এক পরিবেশের প্রবর্তন করা যেখানে নারী ও মেয়ে শিশুরা নিজেদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। এছাড়া সকল প্রকার জেন্ডার ভিত্তিক সহিংসতার ব্যাপক অনুসন্ধান এবং শাস্তি প্রদান এবং ভিকটিমদের ক্ষতিপূরণ নিশ্চিত করা। নিরাপত্তা। নারী লেখক এবং সাংবাদিকদের রক্ষা করা এবং অনলাইন ও বাইরের পৃথিবীতে নারী লেখক এবং সাংবাদিকদের হয়রানি এবং সহিংসতা বন্ধের জন্য প্রতিরোধ গড়ে তোলা। শিক্ষা। সকল নারী ও মেয়ে শিশুদের মানসম্মত শিক্ষার প্রবেশাধিকার নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার সকল স্তরে জেন্ডার বৈষম্য বিলোপ এবং নারীরা যাতে লেখালেখি ও পড়াশোনার ক্ষেত্রে তাদের শিক্ষার অধিকার চর্চা করতে পারে তা নিশ্চিত করা। সমতা। আইন প্রয়োগের মাধ্যমে পুরুষদের পাশাপাশি নারীর সমতা বিধান করে নারীর প্রতি সকল প্রকার বৈষম্যের জন্য দণ্ড প্রদান করা এবং বৈষম্য দূরীকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এবং নারী লেখকদের উন্নয়ন ও অগ্রগতির মাধ্যমে সবার জন্য পূর্ণ সমতা নিশ্চিত করা। প্রবেশাধিকার। নারীকে পূর্ণ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সক্ষম করার জন্য তাদের পূর্ণমাত্রায় নাগরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সংস্কৃতিগত বিষয়গুলিতে প্রবেশাধিকার সহ সকল গণমাধ্যমে ও সাহিত্য রচনায় নারীকে সার্বজনীনভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করা। উপরন্তু নারী ও মেয়ে শিশুদের সব ধরনের গণমাধ্যমে নিজেদের প্রকাশের স্বাধীনতার জন্য তাদের সমান প্রবেশাধিকার নিশ্চিত করা। সমমর্যাদা। নারী লেখকদের সমান অর্থনৈতিক অংশগ্রহণ প্রবর্তন এবং নারী লেখক ও সাংবাদিক কোনো রকম বৈষম্য ছাড়াই পুরুষদের সাথে সমভাবে কর্মে নিযুক্ত হবেন ও বেতন পাবেন তা নিশ্চিত করা। প্যান ইন্টারন্যাশনাল যে নীতিমালাগুলো অনুমোদন করে আন্তর্জাতিকভাবে আমরা সেই বিষয়গুলো আমি উল্লেখ করলাম। তবে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে একটু করে বলতে চাই, সেটি হলো সামাজিক সূচকে বাংলাদেশের বিস্ময়কর সাফল্যের পেছনে নারীর অগ্রগতি বড় ভূমিকা রাখলেও ঘরে বাইরে নারীর অবস্থা তেমন বদলায়নি। দেশের বিবাহিত নারীদের প্রায় 87% স্বামীর মাধ্যমে কোনো না কোনো সময়ে কোনো না কোনো ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন। তারা স্বামীর মাধ্যমে শারীরিক, যৌন, মানসিক এবং অর্থনৈতিক নির্যাতনের শিকার হচ্ছেন। এছাড়াও আরো অনেক ধরনের প্রতিবন্ধকতা নারীদের রয়েছে। সামাজিক প্রতিবন্ধকতা রয়েছে, শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, মানসিক প্রতিবন্ধকতা রয়েছে, মানসিক নির্যাতন রয়েছে, বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতা রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আজকের যারা আমাদের আলোচক আছেন, বিজ্ঞ আলোচকরা আলোচনা করবেন। আমি ভূমিকায় এইটুকুই বলতে চাই, যদি আমার মনে কোনো আলোচনার প্রেক্ষিতে কোনো প্রশ্ন আসে সেই প্রশ্নটি আমি রাখার আগাম অনুমতি নিয়ে রাখছি। এবং আমার ভূমিকায় আজকে যারা অংশগ্রহণ করছেন এবং যারা যোগ দিয়েছেন, যার মধ্যে যোগ দেবেন, সবাইকে আবারও শুভেচ্ছা, স্বাগত, অভিনন্দন জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। চলে যেতে পারি। তো প্রথমেই আমি জানিয়ে ডক্টর সোনিয়া নিশাত আমিন, উনি বাংলাদেশের ইতিহাসবিদ,
এবং যুক্তরাষ্ট্র থেকে উনি উচ্চতর গবেষণা করেছেন। বিশেষ করে দ্য ওয়ার অফ মুসলিম উইমেন ইন কলোনিয়াল বেঙ্গল 1876 এই করে আমি আজকের এবং আপনার কাছে আমরা প্রথম বুঝতে চাই নারীর স্বাধীনতা। শোনা যাচ্ছে না মহিউদ্দিন। হ্যাঁ, মুম্বাই আপনার কথা ক্লিয়ার হচ্ছে না। লিখে দেওয়া যায় কি প্রশ্নটা? প্রশ্নটা আপনি চ্যাট বক্সে দিতে হবে, অথবা আপনার কথা ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, আমি আরেকবার প্রশ্নটা করছি। হ্যাঁ, ক্লিয়ার হচ্ছে ডক্টর সোনিয়া নিশাত তো নারীর সামাজিক স্বাধীনতা প্রসঙ্গে প্রথমেই শুভ সন্ধ্যা, এবং আমি পেন বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য এবং আমাকে আমন্ত্রণ করার জন্য। যখন টপিকটা পেলাম তখন সামাজিক, শারীরিক, বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা, খুবই চমৎকার একটি শিরোনাম। আমি বুদ্ধিবৃত্তিক স্বাধীনতার উপরে, যদি আপত্তি না থাকে আপনাদের, সেটা নিয়ে একটু ভেবেছি সারাদিন, সেটার উপরে আমি একটু বক্তব্য রাখতে চাই। প্রারম্ভে বলতে চাই যে কিছুটা রোজিত হৃদয় ভারাক্রান্ত, আজকে বিশেষ করে একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে এইরকম একটি মুক্তমনা প্ল্যাটফর্মে উপস্থিত হচ্ছি। আপনারা বুঝতেই পারছেন কেন। আমাদের কিংবদন্তি ক্রিকেট তারকা সাকিব আল হাসানকে ক্ষমা চাইতে হলো। আমাদের ভাস্কর্য, শিল্পকলা তো শুধু সাহিত্য না, ভাস্কর্য, সাহিত্য, সঙ্গীত, নৃত্যকলা সব মিলিয়েই আমাদের সাংস্কৃতিক কলা, এবং সেটার উপরেও আঘাত আসছে আপনারা জানেন। এবং নারী তখনই স্বাধীন হবে যখন নাগরিক স্বাধীন হতে পারে। নাগরিক তখনই স্বাধীন হবে যখন নারীও স্বাধীন হতে পারে। যে রোকেয়া সাখাওয়াত হোসেন যেমন বলেছিলেন 100 বছর প্রায় হয়ে গেল, যে জাগিবে না ভারত যদি না জাগে ভারত ললনা। তিনি তো ভারত উপমহাদেশে থাকতেন। তো যাই হোক, এখন একটি অনুষ্ঠান যেটাকে আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হিসাবে দেখব, সেইটাতে উপস্থিত হওয়ার জন্য যদি ক্ষমা চাইতে হয় আর চারিদিকে অশুভ পায় তারা, তাহলে আসলেই পেনের ভূমিকাটি খুবই গুরুত্বপূর্ণ, খুব সিগনিফিক্যান্ট অ্যান্ড ক্রিটিক্যাল আমার বিশ্বাস। এবং জনাব মহিউদ্দিন তার সুন্দর ভূমিকায় যে বললেন যে রাইটার্স, অ্যাক্টিভিস্ট, ব্লগার্স, সংস্কৃতি কর্মী, বাউল শিল্পীদের স্বাধীনতা, ভাস্করদের স্বাধীনতা, চিত্রশিল্পী, সাহিত্যিক, সব মিলিয়েই তো এই স্বাধীনতাগুলি যদি ধীরে ধীরে খর্ব হতে থাকে, সংকুচিত হতে থাকে আমাদের স্পেস, তাহলে কোথায় গিয়ে যে দাঁড়াবো আমরা, সেটা আমি সবাইকে চিন্তা করতে অনুরোধ করছি। এবং যেই অঙ্গনে পারি এটা নিয়ে যেন আমরা আমাদের মতো করে প্রতিবাদ করি। আমি এখানে একটু বুদ্ধিবৃত্তিক স্বাধীনতার কথা আলোচনা করতে চাই। আমরা জানি যে ইতিহাস সমাজ তথা সমাজ তৈরি করে নারী এবং নর। নজরুলের সেই অমর ক্লিশেড হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সেই অমর পংক্তিটি যে অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, এই জগতে যাহা সুন্দর চিরকল্যাণকর। এখন তাত্ত্বিকরাও একথা বলেন যে সমাজ নির্মাণ করেছেন নারী এবং নর 50% মিলে, কিন্তু
ইতিহাসে নারী অনুপস্থিত কেন? ইতিহাসকে আমাদেরকে দুটো ভাবে ভাবতে হবে। ইতিহাস একটি ঘটনা হিসাবে, ঘটনা পরম্পরা হিসাবে, এবং সেই ঘটনার রেকর্ডিং হিসাবে, রেকর্ড অফ দোজ ইভেন্টস। এখানে নারী অবহেলিত, অনুপস্থিত অথবা বিকৃতভাবে উপস্থাপিত। এবং শিলা রোবথম তার বিখ্যাত বই আছে হিডেন ফ্রম হিস্ট্রি। এই ধরনের যে ইমব্যালেন্স রয়েছে সেগুলিকে তো সংশোধন করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে সমাজ নির্মাণ বা সমাজ উৎপাদন বলি, ইনস্টিটিউশন বা অঙ্গন, একটু কাব্যিক ভাষায় বলা হয় দ্য পালপিট, দ্য থিয়েটার, দি একাডেমি, দি মার্কেট প্লেস, দ্য ফোরাম। হ্যাঁ, এটি এক একটি মানব জীবনের, নাগরিক জীবনের খুব গুরুত্বপূর্ণ এক একটি অঙ্গন। পালপিট হচ্ছে ধর্ম, মার্কেট প্লেস অর্থনীতি, ফোরাম হচ্ছে রাজনৈতিক অঙ্গন, একাডেমি হচ্ছে আমাদের জ্ঞান উৎপাদনের, জ্ঞান প্রজননের জায়গা। এবং আমরা বিশ্বাস করি, আমরা যারা নারীবাদী স্কলার, যে ক্লাস অ্যান্ড জেন্ডার সব একে অপরের পরিপূরক। এই দুটো মিলিয়েই নারীর স্বাধীনতা, সামাজিক, বুদ্ধিবৃত্তিক, শারীরিক ভাবে। সো অর্থনৈতিক ক্ষেত্রে আমরা যদি উৎপাদন, প্রোডাকশনকে ধরি, আমরা নারীর শারীরিক দিক থেকে আমরা বলবো যে উৎপাদন, আগামী সন্তান উৎপাদন বা প্রজনন। এবার যদি বুদ্ধিবৃত্তিক অঙ্গনে আসি, প্রোডাকশন অফ নলেজ, এইখানে নারীর যে স্বাধীনতাহীনতা, সেটা নিয়ে একটু আমি আলোচনাটা করতে চাই। যে men and women have both created society. Men and women have both suffered exclusion. আমি একটু কোট করছি, এটা সত্যি কথা। সব পুরুষ তো সমানভাবে স্বাধীনভাবে উপস্থাপিত হয়নি, তারাও এক্সক্লুডেড হয়েছে। আমরা তো ইনক্লুশন এবং এক্সক্লুশন এই দুটো নিয়ে কথা বলছি। ইনইকুয়ালিটির কথা যখন বলি, অধস্তনতার কথা যখন বলি, ইনক্লুশন এক্সক্লুশন। এখন men and women both have suffered exclusion because of their class and social standing, but women in addition have been excluded on account of their sex. এটাই যে অনেক পুরুষ বাদ পড়ে গেছে, অধস্তন পুরুষ, সাবঅর্ডিনেট যারা, ক্লাসের ভিত্তিতে যারা নিচে। কিন্তু একটি সাবঅর্ডিনেট নারী অন অ্যাকাউন্ট অফ হার সেক্স অ্যান্ড জেন্ডার একটি ডাবল এক্সক্লুশন এবং নিপীড়ন, অধস্তনতার শিকার হচ্ছে। Women are essential and central to creating society. They are and always have been actors and agents in history, যেটা নজরুল বলে গিয়েছেন। Yet they have been kept from knowing their history and from interpreting it. এটাই আমি বলতে চাই। যদি আরেকটু এটা বলে আমি শেষ করবো, আবার নিশ্চয়ই ঘুরে আসবে টার্ন। যে অনেক আগে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম টেলিভিশনে, তো অ্যাঙ্কার আমাকে বারবার জিজ্ঞেস করছিলেন যে আপা, আপনি কি কোনো স্কুল দিয়েছেন, আপনি কোনো স্কুল প্রতিষ্ঠা করেছেন, আপনি কি প্রতিষ্ঠা করেছেন? তখন আমি অবশেষে বললাম যে করতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমার সংগ্রামটা, আমার স্টাডিটা সেইখানে যে নারী বুদ্ধিবৃত্তিক চর্চায় সে এক্সক্লুডেড। সেই যে জ্ঞান প্রজনন, যেটা কিন্তু সমস্ত কিছু প্রভাবিত করবে, এবং আমাদের কালচারাল ভ্যালুজ, আমাদের আইন, আমাদের ধর্ম, আমাদের অর্থনীতি, এই জ্ঞানের উপরে অধিকার, জ্ঞান উৎপাদনের উপরে অধিকার সেখান থেকেই উৎসারিত। সেই জায়গায় যুগে যুগে নারীকে এক্সক্লুড করে রাখা হয়েছে। কেন আমরা ইতিহাসে নারীকে দেখি না? এখন অধুনা সেটা এক্সকেভেটেড হচ্ছে, উপস্থাপিত হচ্ছে। দীর্ঘ 100 বছরের নারীবাদীদের সংগ্রাম, কিন্তু 9000 বছর যদি সিভিলাইজেশন, সভ্যতার ইতিহাস হয়, আপনারা হয়তো দেখবেন যে নারী রাজা সম্রাট কোথায়, নারী পেইন্টার কোথায়,
তার নাম নেই কেন, স্থপতি কোথায়, শি হ্যাজ বিন এক্সক্লুডেড ফ্রম হিস্ট্রি, এবং হয়তো সম পরিমাণে করেনি, কিন্তু তার সম্পর্কে জানতেও দেওয়া হয়নি। নারীকে নিজের ইতিহাস লিখতে দেওয়া হয়নি এবং অপরকেও জানতে দেওয়া হয়নি। কি মারাত্মক! এটা একটা এমন অপরাধ যে হত্যার সমান। ভায়োলেন্স আমরা যে দেখি, যে ধর্ষণ ইত্যাদি, এইটা হাজার হাজার বছরের একটি ভীষণ আনসিন নিপীড়ন। সেই জন্যই শিলা রোবাথম বইয়ের নাম হিডেন ফ্রম হিস্ট্রি, এবং আমাদের মাহমুদা ইসলাম ম্যাডাম উনিও একটা বই লিখেছেন, নারী ইতিহাসে উপেক্ষিতা। তো আপাতত মহিউদ্দিন আমি এখানে শেষ করছি, আবার যদি প্রয়োজন হয় বলবো। ধন্যবাদ আপা। আপার কাছ থেকে আমরা নারীর বুদ্ধিভিত্তিক এবং জ্ঞান চর্চার অংশ সম্পর্কে জানতে পারলাম, এবং শব্দ উপহার দিয়েছেন আমাদেরকে, জ্ঞান প্রজনন, এই বিষয়টিতে আমরা আলোকপাত করতে পারলাম। অবশ্যই আপার কাছে আমি আরেকবার ফিরে আসব, এবং আমি জানিয়ে রাখি যে আপা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমাদের দিয়েছেন, যে ইতিহাস, নারীকে ইতিহাস লিখতে দেওয়া হয়নি। আমার এই মুহূর্তে মনে পড়ছে যে সীমা কিরমানি, আপনারা জানেন উপমহাদেশের নামকরা অভিনেত্রী, পাকিস্তানের সীমা কিরমানি বাংলাদেশে এসেছিলেন, এবং তিনি নাটক করার অপরাধে পাকিস্তানে একাধিকবার হামলার শিকার হয়েছিলেন। তিনি তার একটি নাটকে মঞ্চে দাঁড়িয়ে ব্ল্যাকবোর্ডে লিখেছিলেন হিস্টোরি, HISTORY, যেটা প্রচলিত হিস্টোরির বানান। সেখান থেকে তিনি হিজটা কেটে দিয়ে তারপর হিসের জায়গায় হার লিখেছিলেন, হার স্টোরি। তো এই যে ইতিহাসের নবায়ন বা ইতিহাসকে আরেকটি দৃষ্টিভঙ্গি থেকে দেখা বা নারীর জায়গা থেকে দেখা, এই প্যাট্রিয়ার্টিক সোসাইটির সেই আপার কাছ থেকে আমরা পরবর্তীতে শুনতে চাই। এই মুহূর্তে আমি যেতে চাচ্ছি ডক্টর আনোয়ারা আলমের কাছে। আপাকে আমি দেখতে পাচ্ছি না, আপা কি আছেন আমাদের সঙ্গে? ডক্টর আনোয়ারা আলম, ডক্টর আনোয়ারা আলম আপনি আছেন? আপা আছেন, আছেন আপা আছেন, বলুন। আচ্ছা আচ্ছা, আমি আপার কাছে আসলে জানতে চাইবো, আমি যতদূর জানি যে আপা আপনি নারী এবং শিশু পাচার নিয়ে যেমন কাজ করেছেন, তেমনি ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিয়ে কাজ করেছেন। আপনি দীর্ঘদিন লিবিয়াতেও বসবাস করেছেন। এই সকল পরিপ্রেক্ষিতে নারীর শারীরিক স্বাধীনতা নিয়ে জানতে চাই, বরং একটু ঘুর পথে আসতে চাইবো। আমি আপনার কাছে জানতে চাইবো যে শ্রম ও বিবেচনায়, শ্রম এবং অর্থনীতির হিসাবে নারী স্বাধীনতা আসলে কত ভূমিকা রাখে, কতটুকু প্রভাব বিস্তার করে নারী স্বাধীনতা? শ্রম ও অর্থনীতি কতটুকু ভূমিকা রাখে নারীর শারীরিক বিকাশের ক্ষেত্রে? আনমিউট করতে হবে। আনোয়ারা আপাকে আনমিউট করতে হবে। আপা আনোয়ারা আপা আনমিউট করুন আপা। আপনিও তো কোথায় করতে পারেন। হ্যাঁ শোনা যাচ্ছে আপা, বলুন। হ্যালো, জি আপা শোনা যাচ্ছে, কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখা যাচ্ছে, বলুন। জি আপা বলুন। আমি তো আমাকে দেখছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। শ্রম ও অর্থনীতি এই বিষয়ে কথা বলতে, হ্যাঁ আমি একটু প্রথমেই একটু সূচনাতে যেতে চাই, যেহেতু বিষয়টা হচ্ছে নারীর শারীরিক, সামাজিক এবং বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা নিয়ে। প্রশ্নটা এসে যায় নারী কি, তখনই আমি উল্লেখ করতে হয় সিমন দা বেভার, তিনি যে বলেছিলেন নারী হচ্ছে জরায়ু, অর্থাৎ নারী। আবার তিনি বলছেন যে ক্রমশ নারী হয়ে ওঠে, মানুষ হয়ে জন্মগ্রহণ করলে। এখানে কিন্তু নারী স্বাধীনতার বিষয়টি চলে আসে, এবং নারী স্বাধীনতার কথা যেহেতু বলা হচ্ছে, সেজন্য আমি একটু নারী স্বাধীনতার বিষয়টি উল্লেখ করতে চাই। আমরা নারী স্বাধীনতা অর্থে আমরা বলছি যে সামাজিক, রাজনৈতিক
এবং অর্থনৈতিক সাম্য এবং প্রত্যেকের মানুষ হিসেবে সম্মান পাওয়ার অধিকার, অর্থাৎ ইকুয়াল কোয়ালিটি অফ লাইফ, সেটি হচ্ছে আমার নারী স্বাধীনতা। নারী একজন প্রথমে ব্যক্তিসত্তা, এরপরে সামাজিক, এরপরে রাষ্ট্রীয়। একটি খোলা মাঠের সাথেও তুলনা করা যায়, যার সীমানা আছে, পরিসরও আছে। এখন আমাদের সমাজে মৌখিকভাবে নারী বিষয়ে দুটি ধারণা, একটি হচ্ছে শ্রদ্ধার, সেটি হচ্ছে নারী মা, আরেকটি হচ্ছে অনুকম্পার, সেটি হচ্ছে নারী অপরের অধীন, এবং এটি পরিবার থেকেই তার সূচিত হচ্ছে। নারী প্রথমে পিতার অধীন, এরপরে স্বামীর অধীন, এরপরে পুত্রের অধীন। এভাবে একটা অদৃশ্য শেকল নারীর পায়ে পড়া থাকে। পরবর্তীতে নারী নিজেকে বিকশিত করে, যার ভিতরে আত্মবিশ্বাস আছে, যার ভিতরে চেতনা আছে, যার ভিতরে দৃঢ় মনোবল আছে। আমাকে যে প্রশ্নটি করা হয়েছে সেই প্রশ্নতে যাচ্ছি। অর্থনীতিতে নারী ভূমিকা রাখছেন সেটা আপনারা জানেন, যে আমাদের অর্থনীতির চালিকা শক্তিতে নারী কিভাবে ভূমিকা রাখছে। বিশেষ করে আমরা যদি গার্মেন্টস খাতের দিকে তাকাই, সেখানে কিন্তু আমাদের মেয়েরাই ভূমিকা রাখছে বিশেষভাবে, এবং একই সাথে আমাদের নারীরা কিন্তু ইদানিং আবার ভূমিকা রাখছে প্রবাসীদের যে আয়, সেখানে কিন্তু নারীরা বিশেষভাবে ভূমিকা রাখছে। এখন নারী অর্থনীতিতে ভূমিকা রাখছে, কিন্তু নারীর অর্থনৈতিক ক্ষমতায় কতটুকু রয়েছে সেই জায়গাটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। নারীর অর্থনৈতিক স্বাধীনতা কতটুকু নারী পায়, পরিবারে পায়, সমাজের কথা আগে পরে আসবো। নারী পরিবারে অর্থনৈতিক তার ক্ষমতায়ন কতটুকু সে রাখতে পারে। যেমন আমি যদি একজন উচ্চশিক্ষিত নারীর কথা বলি, একজন উচ্চশিক্ষিত নারীও কিন্তু পরিবারে একটা অদৃশ্য শেকলে তার পা বাঁধা থাকে। সেই জায়গাটায় সে কিন্তু তার যে আয়, সে আয়টুকু ঠিক সেভাবে তিনি তার আওতায় সেটি ব্যয় করতে পারছেন কিনা, একেবারে উচ্চশিক্ষিত নারীর ব্যাপারে। এখন গার্মেন্টস কর্মী যারা আছে, যারা আমাদের রপ্তানি খাতকে অর্থনীতিতে চাঙ্গা রেখেছে, তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন কতটুকু হয়েছে, তাদের পরিবারে কি অবস্থা আছে। সুতরাং অর্থনীতিতে ভূমিকা রেখেও তারা পারিবারিকভাবে কতটুকু স্বাধীনতা ভোগ করতে পারছে, এবং সামাজিকভাবে কতটুকু স্বাধীনতা পাচ্ছে, এবং কতটুকু তারা নিরাপত্তা পাচ্ছে শারীরিকভাবে, তারা চলাফেরায়, তারা কর্মপরিবেশে, তাদের সবকিছু মিলিয়ে তারা অর্থনীতিতে ভূমিকা রাখলেও সেখানে তারা কতটুকু সেই স্বাধীনতাটুকু পাচ্ছে। এবারে আমি যদি আসি আর নারীর যে আপনি শ্রমের কথা বললেন, যে বিষয়টি উপেক্ষিত থাকছে সেটি হচ্ছে গার্হস্থ্য শ্রম। এক নারী কিন্তু একজন গৃহ ব্যবস্থাপক। একজন নারী ছাড়া কোনো পরিবার কল্পনা করা যায় না। সে গৃহ ব্যবস্থাপনায় গার্হস্থ্য শ্রমে নারী যেভাবে ভূমিকা রাখছে, তার কি কোনো আর্থিক মূল্য আছে? সেই আর্থিক মূল্যের কোনো সেই মূল্যায়নটা কি হচ্ছে? আমরা মনে করছি নারীরা এটার জন্যই তৈরি হয়েছে, গার্হস্থ্য শ্রমের জন্য তৈরি হয়েছে। এবং আমরা যদি একটু পেছনে ফিরে আমার দাদি মাকে জিজ্ঞেস করি, তুমি কি স্বাধীন, সে স্বাধীনতা বুঝবে না, কারণ সে মনে করছে, দাদি মনে করছে এটি আমার কাজ, মা মনে করছে এটি আমার কাজ। এবং শুধু মা দাদি তা না, আমাদের এই প্রজন্মতেও কিন্তু আমরা উচ্চশিক্ষিত হলেও আমাদের যে গার্হস্থ্য শ্রমে আমরা যে শ্রমটুকু দিচ্ছি, আমরা কর্মস্থানে যাওয়ার আগে আমরা বাড়িতে পরিবারে যে শ্রমটা দিচ্ছি, সেই শ্রমের মূল্যায়নটা কতটুকু হচ্ছে, এটি নিয়ে কিন্তু কথা আসছে যে গার্হস্থ্য শ্রমে নারী কতটুকু তার মূল্যায়নটা পাচ্ছে। সুতরাং এই নারী তার শ্রমে, তার অর্থনীতি, আমাদের জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখছে, কিন্তু তার মূল্যায়নটা হচ্ছে না কোনোভাবেই। সেটা কিন্তু একটা আক্ষেপ থেকে যাচ্ছে। সেই জায়গাটায় আমরা কি করতে পারি, কি পরিবর্তনটা আনতে পারি, এটি কেন হচ্ছে? এটি আসলে আমাদের যে একটা পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি আছে, সেটি আমরা সবাই বলি। আমাদের এক ধরনের মানসিকতা আছে, এক ধরনের কুসংস্কার আছে, এক ধরনের ধর্মীয় একটা মূল্যবোধ আছে, যেই ফ্যাক্টরস গুলো এই জায়গাটায় কাজ করছে। এবং আমরা তো জানি, যখন একটা সময় নারী তো সভ্যতার সুযোগ ছিল,
যখনই মাতৃতান্ত্রিক পরিবার ছিল, নারী সবকিছু নিয়ন্ত্রণে রাখতো। ওই অ্যাঙ্গেলসের কথাই যদি বলি, যখনই সম্পত্তির উদ্ভব হলো তখন থেকে কিন্তু নারী পরাধীন হতে শুরু করলো। সুতরাং নারী শ্রমে ভূমিকা রাখছে, নারী অর্থনীতিতে ভূমিকা রাখছে, কিন্তু নারীর যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আপনি শারীরিক স্বাধীনতা বলুন, তার সামাজিক স্বাধীনতা বলুন, ডক্টর শিরিন যে সুন্দরভাবে বলছিলেন, তার জ্ঞান ভিত্তিক যে স্বাধীনতা বলুন, সেই জায়গাটায় কতটুকু মূল্যায়ন আমরা করতে পারছি, কতটুকু তাদেরকে আমরা স্বীকৃতি দিতে পারছি, সেই স্বীকৃতির ব্যাপারে, সম্মানের ব্যাপারে কিন্তু কতটুকু থেকে যায়। মুবিন, আমাকে শোনা যাচ্ছে? ধন্যবাদ। ধন্যবাদ আপা আপনাকে। কথা বলছিলেন ডক্টর আনোয়ার আলম, এবং উনি একটি আমাদের খুব প্রচলিত বিষয় নিয়ে ইঙ্গিত করেছিলেন, সেটি হচ্ছে নারীর কর্মক্ষেত্রের একটি বড় অংশ অর্থাৎ গৃহকর্ম। আমরা কিন্তু আমাদের পাসপোর্টে, আমাদের পরিচয়পত্রে অনেক সময়ই আমরা গৃহকর্মী বা গৃহবধূ, হাউসওয়াইফ এই ধরনের একটি পদবি ব্যবহার করে থাকি। আমার জানা মতে জার্মানিতে হাউসমান বলে আলাদা একটি শব্দ আছে, অর্থাৎ গৃহস্বামী পাসপোর্টে ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে এরকম একটি হতাশা করা যেতে পারে যে অদূর ভবিষ্যতে কল্যাণের সুযোগ হয়তো ভবিষ্যতে থাকতে পারে। আমি আবার চেয়েছি জ্যাকি কবিরের কাছে। জ্যাকি কবির একই সঙ্গে একজন সঙ্গীত শিল্পী, কর্মী। মুম্বাই আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি প্রশ্নটি চ্যাট বক্সে দিয়ে দিতে পারেন, আমি বলে দিতে পারি। মুম্বাই আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার মনে হয় নেটওয়ার্কের সমস্যা। আমি সমস্যা দেখা দিচ্ছে। আমরা কবিরের জন্য অপেক্ষা করছিলাম। তো ইতিমধ্যে ধারণা করছি টিনা নন্দী আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। টিনা নন্দী, আমি আপনাকে একটি প্রশ্ন, আপনি আছেন আমাদের সঙ্গে? জ্যাকি আছে তো, জ্যাকি আপা আছেন, জ্যাকি কবির আছেন। আচ্ছা, জ্যাকি আপাকে আমি দেখতে পাচ্ছি না, শুনতেও পাচ্ছি না। আছেন আপা আছেন। আপনার, আচ্ছা, তাহলে আমি প্রশ্নটি রাখছি। সেটা হলো যে আপা, আমি যতদূর জানি যে আপনি একটি মেডিকেল কলেজের স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর দায়িত্বে আছেন। তো সেই জায়গা থেকে আপনার কর্মস্থলের অভিজ্ঞতা থেকে আমি একটু শুনতে চাই যে এখনকার প্রজন্মের ছেলে মেয়ে যারা আপনি কাজ করছেন, যারা ছাত্র এবং নারী অথবা পুরুষ যেই হোক, তাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে আপনার দৃষ্টিভঙ্গি আমি জানতে চাই যে নারীর সামাজিক, শারীরিক এবং বুদ্ধিভিত্তিক স্বাধীনতার ক্ষেত্রে তাদের মনোভঙ্গি কি বা আপনার মনোভঙ্গি কি, এবং এতে দুটোর মিল বা ফারাক যদি থাকে সেটাও আমাদেরকে দয়া করে বলবেন। আচ্ছা, এখানে তো যারা এমবিবিএস পড়তে আসে তারা কিন্তু ইন্টারমিডিয়েট পাশ করে, আমাকে শোনা যাচ্ছে তো? শোনা অনেক যাচ্ছে। ধন্যবাদ। জি, এখন শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য এবং আমাকে এই ফোরামে ডাকার জন্য মহিউদ্দিন ভাইকে আমি ধন্যবাদ জানাই। হ্যাঁ, তো যেই কাজটা আমি করি, স্টুডেন্টস অ্যাফেয়ার্স মানে হচ্ছে স্টুডেন্টসদের সমস্ত কিছু নিয়েই ডিল জি, করা। ওরা ডে টু ডে যে কাজটা করছে, এই গত 8 মাস ধরে তো আমাদের স্টুডেন্টরা নেই আমাদের সাথে, অনলাইন ক্লাসেস হচ্ছিল। এই এখন শুরু হয়েছে একই আবার টুকটাক পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে এবং সামনে আরো নেওয়া হবে। তা আমি বেশ এই প্রতিষ্ঠান ছাড়াও আরো বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি আগে পড়িয়েছি এবং তখন আমি
এই যে মেয়েদের এবং ছেলেদের যে কথাটা বলছেন আপনি, এটাই তো প্রশ্ন যে মেয়েরা কিভাবে দেখছে নাকি ছেলে মেয়ে দুজনই কিভাবে দেখছে সেটা? দুজনেরটাই আমি জানতে চাচ্ছি। আচ্ছা, আসলে নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গিটা আমি নতুন বোঝার চেষ্টা করছি। প্রজন্মের দৃষ্টিভঙ্গিটা আমাদের থেকে অনেকটাই আলাদা। এই জন্য বলবো আমি, ওরা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি স্বাধীন, অ্যাটলিস্ট ওরা তাই মনে করে। এবং আমি এটাকে সাধুবাদ জানাই এই জন্য যে হয়তো এটা আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াতে সাহায্য করবে। যেমন আমরা যখন স্টুডেন্টস ছিলাম তখন হয়তো আমাদের বিভিন্ন রকম লিমিটেশনস ছিল যে কোনো কিছু এক্সপ্রেস করার ক্ষেত্রে, বা কোনো একটা জায়গায় আমাকে যেতে হবে, যে কোনো ইনফরমেশন কালেক্ট করতে হবে, এইসব ব্যাপারে। তো এখনকার যে ছেলে মেয়েদের আমরা পাই যারা পড়াশোনা করছে আমাদের সাথে, বা আগেও যে আমি ইউনিভার্সিটি, তাদের মধ্যে এই জিনিসটা কম। তারা যে কোনোখানে যে কোনো বেলা, আমরা দিনের বেলা বেরোতে চাইতাম, রাতে বেলা কোনোভাবেই আমাদের বাসা থেকে অ্যালাউ করা হতো না, বা আমরা নিজেরাও মানে যেতে পারতাম না। কিন্তু এখনকার বাচ্চাদের তো সেই স্বাধীনতাটা আমি দেখছি আছে, এবং আমাদের নিজেদের বাচ্চাদেরও আমি দেখি। তো অবশ্যই ওদের ক্ষেত্রে এই জিনিসটা আহ, আরেকটু বেশি মানে দে আর মাচ মোর লিবারেল অ্যাবাউট ইট। কিন্তু যে স্বাধীনতার কথাটা আসছে যখন, যে একটা মেয়ে সেফ কিনা বাইরে গেলে, কতটা সেফ, সেই প্রশ্নটা কিন্তু আমরা এখনো সেই রকম স্বাধীনতা তাদেরকে দিতে পারছি না, নিরাপত্তা দিতে পারছি না। আমার কলেজের হোস্টেলে যে মেয়েরা থাকে, তারা যখন এটিএম এ টাকা আনতে যাবে একটু দূরে, আমরা গাজীপুরের একটা জায়গায় আমাদের কলেজটা, তো তখন অবশ্যই তারা দিনের মধ্যে কাজটা সেরে আসতে, আমরাও চাইবো, আমরা যারা ওখানে কাজ করি, যে তোমরা কখনোই সন্ধ্যার পরে আর বেরোবে না, কারণ ওই নিরাপত্তাটা আমি তাকে নিশ্চিত করতে পারবো না যে সন্ধ্যার পর সে যদি একা যায় সেখানে সে সেফলি ফিরে আসতে পারবে কিনা। এমন অনেক ঘটনা ঘটেছে যে ওরা গেছে, পুরো জিনিসটা ছিনতাই হয়ে গেছে, বা রিক্সা দিয়ে যাচ্ছে, ব্যাগটাই নিয়ে টান দিয়ে নিয়ে চলে গেছে, এরকম ঘটনা। তো এটা তো মেয়েদেরকে যখন দেখে যে দুটো মেয়ে একসাথে যাচ্ছে, তখন এই জিনিসটা বেশি হয়। তো আমি মনে করি যে নিরাপত্তার ক্ষেত্রে আমরা অতটা স্বাধীন এখনো হতে পারিনি। আচ্ছা, আপা, আপনার কাছে আমরা আবার ফিরে আসব। ফিরে আসার জি, আগে আমি জানিয়ে রাখি, আপনার কাছ থেকে আমরা পরবর্তীতে নারী স্বাধীনতা, শারীরিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক স্বাধীনতা নারীর, এই বিষয়ে ইংরেজি সাহিত্যের আলোকে কিছু শোনার আগ্রহ রাখছি। ধন্যবাদ আপনাকে। আমি আবার ধন্যবাদ। ফিরে আসবো আপনার কাছে। টিনা ওকে। নন্দীর সঙ্গে সংযুক্ত হওয়ার অনুরোধ করছি। টিনা নন্দী, আপনি আছেন আমাদের সঙ্গে? টিনা নন্দী। জি, আমাকে শুনতে টিনা পাচ্ছেন কিনা নন্দী একটু বলবেন? একজন মিডিয়া, জি, শুনতেও পাচ্ছি, এখন দেখতেও পাচ্ছি। আহ, আপনাকে আমি খুব কঠিন প্রশ্ন করব, কারণ কঠিন প্রশ্ন এই জন্য করবো যে আপনি মিডিয়াতে আছেন, এবং আমার জানা মতে আপনি ঢাকা, কলকাতা উভয় স্থানে পড়ালেখা করেছেন, এবং আমার সুযোগ হয়েছে আপনার সোশ্যাল মিডিয়া ঘুরে দেখার। সেখানে আমি অনেকগুলো ভাবনা জাগা নিয়ে, চিন্তা জাগা নিয়ে সিরিয়াস কিছু মন্তব্য আমি পেয়েছি। তো আপনার মন্তব্য ধরেই আমি আপনাকে প্রথম আপনার কাছে যে জিনিসটা জানতে চাইবো, তার আগে দর্শকের উদ্দেশ্যে আপনার লেখা একটি উদ্ধৃতি আমি জি, বলছি। তারিখটা এই মুহূর্তে বলতে পারছি না। আপনি লিখেছেন, ধর্ষণ নিজেই একটা চূড়ান্ত রাজনৈতিক বিষয়। পুরুষের আধিপত্য, মনস্তত্ত্বের রাজনীতি, ক্ষমতা বিস্তারের রাজনীতি। রাজনৈতিক সামাজিক সহিংসতার আকাঙ্ক্ষা থেকে যৌন সহিংসতার আকাঙ্ক্ষা বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। তো আমি আপনাকে করব এই জায়গাটিতে আপনার এই ব্যক্তির নৈতিক রয়েছে, সামাজিক প্রসঙ্গ এসছে, এবং পুরুষের আধিপত্য মূলত এসছে। আপনার এই মন্তব্যটিকেই যদি আমি বলি একটু, নারী স্বাধীনতার ক্ষেত্রে এই রাজনৈতিক অংশটিকে ব্যাখ্যা করেন যদি, আমাদের সবার জন্য সুবিধা হবে। বা জি, আরো সহজ অনেক করে যদি ধন্যবাদ প্রশ্নটি বন্ধু। করি যে কেন আপনি ধর্ষণকে একটি রাজনৈতিক সিদ্ধান্ত বা চক্রান্ত? একদম এটা বলার জন্য
আমি একটু বিস্তরভাবে মোটা দাগে শুরু করতে চাই, তাহলে বোধহয় আর একটু স্পষ্ট করে এটা বোঝাতে পারবো যে আমি কেন মনে করি, এবং এই কোট আনকোট যদি বলি পার্সোনাল ইজ পলিটিক্যাল, এবং এটা আমি বিশ্বাস করি। আমরা ব্যক্তি কোনোভাবেই রাজনীতি বিচ্ছিন্ন নই। আমাদের জীবন যাপন যে কোনো ভাবে, ব্যক্তিগতভাবে, সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিকভাবে যা কিছু সবকিছুই রাজনৈতিক মোটা দাগে, ওই একই ছাতার নিচে। তারপরে আলাদা আলাদা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। রাজনৈতিক ভাবে কি মনে করি সেটা বলার আগে আমি একটুখানি মনে করি এভাবে, যেহেতু নারী প্রসঙ্গে আজ আলোচনা করছি আমরা, কোনো একটা সমাজের চিত্র মোটা দাগে বোঝার জন্য সেই সমাজের নারীদের দিকে তাকানো আবশ্যক। নারীরা সেই সমাজে কোন অবস্থানে আছে, সেটা একটা রাষ্ট্রের কথা যদি পুরোপুরি ভাবে বলি, কিংবা কোনো একটা বড় রাষ্ট্রের মধ্যে ছোট ছোট স্টেটের কথা যদি বলি, যেরকম ধরেন একদম পার্শ্ববর্তী দেশের কথা যদি বলি, ভারতে বিহার কেমন স্টেট সেটা বুঝতে গেলে বিহারের নারীরা কেমন ভাবে ট্রিটেড সেই দিকে তাকাতে লাগে। কলকাতা, দিল্লি কেমন স্টেট বুঝতে গেলে সেখানকার নারীরা কিভাবে ট্রিটেড। একইভাবে বাংলাদেশ কেমন রাষ্ট্র বুঝতে গেলে নারীরা কিভাবে ট্রিটেড। এবং এটার যদি দশক দশক ধরে আমরা হিস্ট্রি দেখি, তাহলে বুঝতে পারবো আমরা কি ছিলাম, কোথায় এগোচ্ছি, কোথায় যাচ্ছি, কোথায় এগোনো দরকার। ওইটা বলার আগে আমি একটুখানি এখান থেকে শুরু করি। ইটালিয়ান মার্কসিস্ট ইন্টেলেকচুয়াল আন্তোনিও গ্রামশির কথা ধরে। গ্রামশি যেভাবে করে আধিপত্যবাদকে বুঝেছেন, যে চারটি বিষয় উনি মোটা দাগে ফোকাস করেছেন, যেটা পরে আলথুসার আরো জোরে সোরে বলেছেন, যে আমরা যদি পরিবার শুরুতে তাকাই, প্রতিষ্ঠানের দিকে তারপরে তাকাই, মানে প্রতিষ্ঠান বলতে যে কিছু রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ইত্যাদি ইত্যাদি, এগুলোর দিকে যদি তাকাই, মিডিয়া একটা রাষ্ট্রের ভীষণ বড় প্রভাবক হিসেবে কাজ করে। মিডিয়া, এবং সর্বোপরি চতুর্থ নম্বর রাষ্ট্র নিজেই, রাষ্ট্রযন্ত্র কিভাবে আধিপত্যকে নিয়ন্ত্রণ করে এবং আধিপত্য মানে অধিপতি হিসেবে কাজ করে। এটা বুঝতে গেলে টোটালি বোঝা যাবে সেই রাষ্ট্র কিভাবে অ্যাক্ট করছে। এই জিনিসটাকে যদি আমি একটু পুরুষতন্ত্রের ছাঁচে ঢালি, যে এই চারটে বিভাগে পুরুষতন্ত্র কিভাবে কাজ করে, কিংবা এই চারটে খুঁটি স্তম্ভকে পুরুষতন্ত্র কিভাবে নিয়ন্ত্রণ করে এবং পুঁজিবাদ কিভাবে নিয়ন্ত্রণ করে, সেটা দেখলেই স্পষ্ট হয়ে যায় যে নারীর অবস্থান কোথায়। স্বাধীনতা তো দূরস্থান, নারীর এখন অব্দি স্বাধীনতা কতটা প্রয়োজন, কোথায় কোথায় প্রয়োজন, এই বিষয়েই আমরা সচেতন নই। মুক্তি তো আরো পরের ব্যাপার আমাদের, যদিও বিষয়টা স্বাধীনতা নিয়ে। আমাদের ধরেন পরিবার মানে লৈঙ্গিক যে বৈষম্য, লিঙ্গ যেখান থেকে আমাদের সেক্সুয়াল লেবার এবং যদি সোশ্যাল লেবারের কথা বলি, এই লৈঙ্গিক ডিভিশন অফ লেবার যেটা শুরু হয় পরিবার থেকে শুরু হয়। আমরা জানি আমাদের মার কি কাজ রয়েছে, দাদির কি কাজ রয়েছে, যেটা আপা কিছুক্ষণ আগে বললেন, স্ত্রী কি কাজ করবে এবং বাড়ির পুরুষ অধিপতি কি কাজ করবে ওখান থেকে, এবং শিশু, মেয়ে শিশু কি নিয়ে খেলবে, ছেলে শিশু কি নিয়ে খেলবে, এগুলো কিন্তু ছোট কাল থেকে আমাদের মাথা আমরা ইনহেরিট করি, আমরা যুগ যুগ বছর বছর হাজার হাজার বছর এভাবে ইনহেরিট করেছি। হ্যাঁ, তারপরে প্রতিষ্ঠানের ব্যাপারে আসি। এখানে এসে লৈঙ্গিক বৈষম্য তো খুবই স্পষ্ট। যেরকম মিডিয়াতে আমরা কাজ করি, প্রতিষ্ঠান এবং মিডিয়াকে এক করি, এখানে বলি নারী সহকর্মী কি ট্রিটমেন্ট পাচ্ছে, তার বুদ্ধিবৃত্তিক কি বলে, তার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি কিভাবে মূল্যায়ন হচ্ছে। এবার মূল্যায়নের বিষয় যখন আসে, তাহলে আমি দুটো মূল্যায়নের কথা বলি। যেরকম আমরা যে মূল্যায়নটা আমাদের ভিজিবল, আমাদের দেখা যায়, পয়সা দিয়ে যেটা মূল্যায়ন করতে পারি, সেখানে তো ঠিক আছে, পুরুষ সহকর্মীর থেকে নারী সহকর্মীটার একই ক্যাপাসিটি নিয়ে হলেও বেতন কম হবে, তার মূল্যায়ন কম হবে। কোনো একটা ভুল পুরুষ সহকর্মী করলো, নারী সহকর্মী করলো, ধরেই নেওয়া হয় নারীর এটা ক্ষমতা নেই, পুরুষরা এরকম ভুল করে না, এরকম কিছু স্টেরিওটাইপ কিন্তু আমাদের রয়েছে। সেটার বাইরে এখনো আমরা যাইনি, যাওয়াটা সম্ভব নয় যদি এই চারটে দিক স্তম্ভর আধিপত্য আমরা ঠিক না করি এবং পুরুষতন্ত্রকে উচ্ছেদের ব্যাপারে চেষ্টা না করি, এবং ব্যবস্থা হিসেবে পুরুষতন্ত্র কিভাবে কাজ করে সেই দিক সম্পর্কে আমরা সচেতন না হই এবং উচ্ছেদে কাজ না করি। পুরুষতন্ত্রের কথা যখন বলি, পুঁজিবাদকে একেবারেই এটা থেকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই, কারণ পুরুষতন্ত্র এবং পুঁজিবাদ একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করে। পুরুষতন্ত্র এবং পুঁজিবাদ শ্রেণী মানে পুঁজিবাদ যেমন শ্রেণী বৈষম্যকে জিইয়ে রাখে তার নিজের টিকে থাকার জন্য, পুরুষতন্ত্র সেভাবে লৈঙ্গিক বৈষম্যকে টিকিয়ে রাখে তার টিকে থাকার জন্য, ওটাকে জিইয়ে রাখতে চায়। কারণ এখানে যদি এরা
সাপ্রেস না করতে পারে, লৈঙ্গিক বৈষম্যকে জিইয়ে না রাখতে পারে, শ্রেণী বৈষম্যকে জিইয়ে না রাখতে পারে পুঁজিবাদ, তাহলে এরা অ্যাক্ট করতে পারবে না এবং সুপেরিয়রিটি মানে ওই শোষণ করতে পারবে না। সুতরাং ওটা ওভাবে করে কাজ করে। এবার ব্যবস্থা হিসেবে পুরুষতন্ত্র কিভাবে কাজ করে সেটা যদি আমরা বুঝতে না পারি, প্রতিনিয়ত আমরা পুরুষতন্ত্র যেভাবে যাপন করি সেটা যদি আমরা বুঝতে না পারি, আমরা পুরুষতন্ত্র যেভাবে পুঁজিবাদ যেভাবে ইনহেরিট করি, এমনকি সেটা পুরুষ নারী নির্বিশেষে, এখানে কোনো লিঙ্গের কথা আসছে না, সবাই আমরা যেভাবে করে ইনহেরিট করি, ওই জায়গাটা যতক্ষণ না আমরা ধরতে পারবো নারী স্বাধীনতা কখনোই সম্ভব নয়। বরং আমরা এই যে রিসেন্ট কেসেস, আমি যেহেতু সংবাদ মাধ্যমে কাজ করি, ধর্ষণ প্রত্যেক দিন যেভাবে করে ধর্ষণের খবর আমাকে পড়তে হয়, সংবাদ পড়তে হয়, এবং এই সবকিছু মুন ভাই যেটা জানতে চাইছিলেন মূলত যে আমি কেন এটাকে রাজনীতির সাথে ক্ষমতার সাথে যুক্ত করছি, এ কারণেই ক্ষমতার সাথে যুক্ত করছি। ধর্ষণ ক্ষমতা ব্যতিরিকে কিছু নয়, এখানে শুধুমাত্র সেক্সুয়াল লাস্ট কাজ করে না। সেক্সুয়াল লাস্ট যদি কাজ করতো তাহলে আরো কিছু স্টেরিওটাইপ ধারণা কাজ করতো। ধর্ষিতা হতেন শুধুমাত্র একজন সুন্দরী নারী, সুন্দরী বলতে আবার এখানে কোট আনকোট আমাদের সমাজে সুন্দরের যেভাবে করে সেই সুন্দরী নারীটি ধর্ষিতা দায়ী করে সেই নারীটি ধর্ষিত হতেন, কিন্তু তা নয়। আমরা গ্রামের একজন নারীকে দেখি, এমনকি রিসেন্ট কেসেস আমি এক্সাম্পল হিসেবে নিচ্ছি, হাজবেন্ডের সাথে ঘুরতে এসছে ক্যাম্পাসে, সেখান থেকে হাজবেন্ডকে বেঁধে রেখে ধর্ষণ করা হচ্ছে। এবং গত ধর্ষণের যদি আমরা হিস্ট্রি দেখি, মানে একদম রিসেন্ট কেসেস নিয়ে বলছি, সবগুলো কিন্তু সংঘবদ্ধ ধর্ষণ, সবগুলো বলা ভুল হবে, বেশিরভাগটা সংঘবদ্ধ ধর্ষণ। এই যে চেহারায় আমরা উপনীত হয়েছি, এটাকে কোনোভাবেই আপনি সেক্সুয়াল লাস্ট বলতে পারবেন না। এটাকে শুধুই মাত্র ব্যাখ্যা করা সম্ভব ক্ষমতা দিয়ে, কারণ আমরা জানি এর পেছনে কারা রয়েছে, তারা নেহাতি সেই সমাজের ক্ষমতাবানরা, যারা জানে যেটা করে আমরা পার পেয়ে যাব, আমাদেরকে ধরা ছোঁয়া যাবে না, কিংবা তারা বোধহয় বোঝেনি এগুলোর বিচার এমন ভাবে হয়ে যাবে, কারণ জানে আমরা ক্ষমতার জোর এখানে দেখালেও দেখাতে পারবো, তুলনামূলক কম ক্ষমতাধরকে আমরা ধর্ষণের শিকার বানিয়েছি। এই যে একটা মানসিকতা আমাদের, এটা একেবারেই ক্ষমতা সম্পর্কিত, এটা কোনোভাবেই সেক্সুয়াল লাস্ট সম্পর্কিত নয়। এবং শুধুমাত্র ধর্ষণ দিয়ে নয়, ধরেন ম্যারাইটাল রেপের কথা যদি চিন্তা করি, বাহ্যিক ধর্ষণ, বাইরের ধর্ষণের কথা বাদ দিলাম, নারী মানেই যে তাকে জবরদখল করা যাবে না, এই ধারণা আমাদের সমাজে এখনো প্রতিষ্ঠিত নয়। স্বামী মানেই বেশিরভাগ 99% যে স্বামী, শুধুমাত্র স্বামী শব্দটাও এখানে প্রবলেম্যাটিক, মানে একটা অধিপতির সাথে সম্পর্কিত, যে সঙ্গীটি এখন অব্দি মনে না করেন যে আমার সঙ্গীর চাহিদাকে প্রাধান্য দিতে হবে। এবং আরেকটা ব্যাপার এখানে একটুখানি আনি, নারীর এত সব অবদানের কথা বলি, ইমোশনাল লেবার নারী যেটা দেয়, সেই ইমোশনাল মানে ফিজিক্যাল লেবার তো ছেড়েই দেই, যেটা আমাদের আলোচনায় আসে, নারীর ইমোশনাল লেবার কটা দিন আপনারা আলোচনায় দেখেন? নেই, একেবারেই আলোচনায় নারীর ইমোশনাল লেবার খুব কম, রেয়ার একটা সচেতন সমাজে আলোচনায় থাকে, আদারওয়াইজ অ্যাবসেন্স দেখি আমরা হিউজলি। আপনি কি দয়া করে এই ইমোশনাল লেবারটাকে একটু বলবেন একটা উদাহরণ দিয়ে? একদম বলবো, একদম একদম বলবো নিশ্চয়ই। তার আগে একটু মানে এই প্রসঙ্গটা থেকে বিচ্ছিন্ন না হয়েছে, একটু আমি ধারাবাহিক ভাবে যদি আসি, জাস্ট আর 2 মিনিট নেব সময়। আমি জানি বাকিরাও বলবেন, আপাদের কাছ থেকে অনেক ভালো ভালো কথা নিশ্চয়ই শুনবো। ইমোশনাল লেবারের কথা একেবারেই আসে না, পরবর্তীতে ফিজিক্যাল লেবার একটুখানি আসি। আপা যেটা আগেই বলে গেলেন খুব সুন্দর করে, যে নারীকে ইতিহাস থেকে খুব প্রচ্ছন্ন ভাবে তো বটেই, খুব সচেতন ভাবে, কারণ নারীকে ইতিহাসের কোথাওই রাখা, যেরকম ধরেন আপা যে কতগুলো উদাহরণও দিয়ে গেলেন, আমাদের স্বাধীনতা সংগ্রামের কথা আমরা দেখি, নারীর এত বড় অবদান, কজন নারীর কথা আসে, আমাদের রাষ্ট্রীয়ভাবেও যেসব স্বীকৃতি পাওয়া বীরদের আমরা দেখি, যাদের বীর গাথা আমরা শুনি, 99% পুরুষ। আমরা খুব মানে টোকেনাইজ করা, কে বলে নারীকে টোকেনাইজ মিটিং যুদ্ধ করেছেন। এই যে বহুমুখী তার অবদান, এই বহুমুখী অবদান কিন্তু একেবারেই ইতিহাস থেকে অ্যাবসেন্ট এবং খুব টোকেনাইজেশনের মতো করে রিপ্রেজেন্ট করা হয়।
এটাও বাদ দেই, কবি সাহিত্যিকদের কথা একটুখানি আসি। মধ্যযুগের হিউজলি, একদমই না, খুব কম ভাবে। কিন্তু আমরা আলাওলের কথা কিন্তু জানি, যারা জানি তুলনামূলক বেশি তার কথা জানি, মধ্যযুগের কবিতার কথা, চন্দ্রাবতীর কথা কম জানি। এভাবে করেই নারীদেরকে অনুপস্থিত করে রাখা হয়েছে বছর বছরের ইতিহাসে, নারীরা অ্যাবসেন্ট। এগুলো কিন্তু কোনোটাই নিরীহ ভাবে দেখার সুযোগ নেই, সবগুলো রাজনৈতিক। কারণ আমি কোথায় কথা বলবো, কোথায় সরব হব, কোনটাকে সামনে আনবো, কোনটাকে পেছনে নেব, কোনটাকে প্রচ্ছন্ন ভাবে সামনে আনবো, এই কোনো কিছুই নিরীহ ভাবে দেখার সুযোগ নেই, সবকিছুই রাজনৈতিক। এবার আসি মুম্বাই, যেটা বললেন ইমোশনাল লেবারের কথা। ইয়েস, একজন নারীর যে কাজগুলো সমাজ বন্টন করে দিয়েছে। ইমোশনাল লেবারের আরো বেশি তাত্ত্বিক ব্যাখ্যায় নিশ্চয়ই আমি যাচ্ছি না, কারণ তাহলে হিস্টোরিক্যালি আমি কোট করে বলতে পারতাম, কিন্তু আমি খুব খুব লুজলি বলে ছাড়ি, বিকজ বাকিদের কথাও শুনবো। একজন মা, তিনি কি ভূমিকা পালন করেন ব্যক্তিগতভাবে? এই যে আমার পেছনে সারা জীবন তার স্যাক্রিফাইস গাথা দেখে এসেছি আমরা। বাবা অন্যভাবে সাপোর্ট করেন, ফাইন্যান্সিয়ালি এন্ড অল। মুম্বাই আমার মনে হয় টিনাদির নেটওয়ার্ক প্রবলেম, আমরা অন্য কোথাও যাই আবার। আচ্ছা, আমি তাহলে আনোয়ারা আলম ভাই আরেকবার একটু রিপিট করেন যদি, শুনিনি। জি জি বলুন, হ্যাঁ, ইমোশনাল তো লেবার নিয়ে ওটাই বলছিলেন আপনি। ওটাই মোটা দাগে বলার, যে একজন পুরুষ কিন্তু সেভাবে ইমোশনাল লেবার দেয় না বাড়িতে, ফাইন্যান্সিয়াল লেবার ছাড়া। সেটা হ্যাঁ ব্যক্তি পুরুষের উপর নির্ভর করে, যে কে বেশি এমপ্যাথেটিক, কে বেশি সহনশীল, একেবারেই ব্যক্তির উপর নির্ভর করে। কিন্তু মোটা দাগে পুরুষের ইমোশনাল লেবারের থেকে নারীর ইমোশনাল লেবার হিউজ এই সমাজে। সেটা স্বামীর প্রতি, বাবার প্রতি, তার পার্টনারের প্রতি, বাবার প্রতি, সন্তানের প্রতি। এই ইমোশনাল লেবার একেবারেই মূল্যায়ন তো হচ্ছেই না। সেটা মূল্যায়ন তখনই আমরা এক্সপেক্ট করব সমাজ থেকে, যখন ব্যবস্থা হিসেবে পুরুষতন্ত্র এবং ব্যবস্থা হিসেবে পুঁজিবাদ কিভাবে কাজ করে সেটা শিক্ষা দেয়া হয় না। আমাদের প্রাইমারি স্কুলের দিকে তাকান, আমাদের বিশ্ববিদ্যালয়ে এসে হয়তো আমরা তখন জানতে পারি। তাও আবার বলি ব্যক্তিগতভাবে বা কয়েকটা ডিপার্টমেন্ট হয়তো স্পষ্টভাবে পড়ায়, বাকি ডিপার্টমেন্ট গুলো একদমই উজ্জ্ব রেখে যায়, পড়াই না। আমাদের পুরুষতন্ত্র পুঁজিবাদ কিভাবে কাজ করে এটা তো প্রাথমিক শিক্ষা জীবন থেকে আমাদের বোঝানো দরকার, যে এভাবে পুঁজিবাদ কাজ করে। কারণ ট্রুথ ইজ বেসিক্যালি প্র্যাকটিসড। এটা আপনি বলার থেকে আপনি যেভাবে চর্চা করেন, আপনার সমাজ যেভাবে চর্চা করে সামষ্টিকভাবে, ব্যক্তিগতভাবে বাড়িতে যেভাবে চর্চা করেন, আমার সন্তান তাই শিখবে। আমি তাকে বলে কম শেখাতে পারবো। সুতরাং এগুলো আমাদের পাঠ্যপুস্তকে নাই। আমরা কিভাবে জানবো পুরুষতন্ত্র ব্যবস্থা হিসেবে কিভাবে কাজ করে, পুরুষতন্ত্র পুঁজিবাদ ব্যবস্থা হিসেবে কিভাবে কাজ করে? এগুলো যতক্ষণে না জানবো, নারীর স্বাধীনতা তো দূরস্থান, নারীর যে লেবার এখন নারী দেয় সেক্সুয়ালি এন্ড সোশ্যালি, এই যে ডিভিশন অফ লেবার, তার যে হিউজ বৈষম্যমূলক আচরণ, এগুলো আমার মনে হয় উৎখাত করা সম্ভব না ব্যবস্থাকে যতক্ষণে না আমরা উৎখাত করতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর আনোয়ারা আলমের কাছে ফিরে যেতে চাইছি। আমরা এতক্ষণ শুনলাম টিনা নন্দী আমাদেরকে নারীর প্রতি সহিংসতা, নারীর শ্রম, এমনকি নারীর ইমোশনাল লেবার অর্থাৎ আবেগী ভূমিকা, আবেগী শ্রমের কথা বলছিলেন। ইতিপূর্বে ডক্টর আনোয়ারা আলম আমাদের সঙ্গে নারীর গৃহকর্মের ভূমিকার কথা বলবেন। আমার কাছে প্রশ্ন করতে চাই যে নারীর শারীরিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের করণীয় কি? অর্থাৎ আমরা তো সমস্যা নিয়ে অনেকটাই আলোকপাত করলাম। টিনা নদীর ভাষায় যদি বলতে চাই ব্যবস্থাপত্র, সেই প্রেসক্রিপশন বা ব্যবস্থাপত্র হিসাবে ডক্টর আনোয়ারা আলম আমাদেরকে কি সাজেশন বা মতামত দিতে পারেন? আনোয়ারা আপা শুনতে পাচ্ছেন?
আমার মনে হয় মুম্বাই আনোয়ারা আপা শুনতে পাচ্ছেন না, আমরা সোনিয়া আপার কাছে যান, পরে আমরা আনোয়ারা আপার কাছে যাই। সোনিয়া আপা আছেন? জি, সোনিয়া আপা আছেন আমাদের সঙ্গে? জি। আচ্ছা, আছি। সেক্ষেত্রে আমি ডক্টর সোনিয়া আপার কাছে আগেই বলে রেখেছিলাম যে আমরা যতদূর জানি তিনি একজন ইতিহাসবিদ এবং সমাজে নারীর ভূমিকা নিয়ে ওনার একাধিক মাইলস্টোন কার্যক্রম আছেন। তো সেই ইতিহাসের আলোকে উনিও বলছিলেন যে নারীর দিক দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয়নি, এমনকি পুরুষবাদী যে ইতিহাস চর্চা সেখানে নারীকে অবদমিত করা হয়েছে বা প্রবঞ্চিত করা হয়েছে বা লুকানো হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা নতুন নির্মাণে রাখতে পারি। এই প্রসঙ্গে দর্শকের উদ্দেশ্যে বলে রাখি যে সোনিয়া আপা আমাদের জাদুঘরের ট্রাস্টি বোর্ডেরও একজন সদস্য। আপনারা জানেন যে বাংলাদেশের চর্চায় জাতীয় জাদুঘরের ভূমিকা অত্যন্ত অগ্রগামী। এই প্রশ্নের একটি শাখা প্রশ্ন হিসাবেও থাকবে যে এই ইতিহাস প্রণয়নের ক্ষেত্রে আমাদের জাতীয় প্রতিষ্ঠান কোনো ভূমিকা রেখেছে বা রাখতে পারি কিনা। আপনার কাছ থেকে প্রস্তাবনা অংশটা আসলে আমরা শুনতে চাই এবং সমাধানের দিকে এখন এগুতে চাই, আলোচনা যেহেতু শেষের দিকে আছে। ধন্যবাদ। আমি একটু প্রশংসা করে নিই মিস টিনা নন্দী, এত প্রাঞ্জলভাবে তাত্ত্বিক বিষয়টা তুলে ধরেছেন। এটা সচরাচর তো হয় না, এবং এখানে একটু আমরা তো শিক্ষক, সমালোচনা করা, সবাইকে একটু জ্ঞান দান করা আমাদের অভ্যাসেই দাঁড়িয়ে গেছে হয়তো বা বলতে পারেন। তবে যেটা বলতে চাচ্ছি যে খুব ভাষা ধারণা চারিদিকে আমি দেখি, অনেক সেমিনার অ্যাটেন্ড করি। সো এইটা একটা প্রথম পদক্ষেপ যে নারীবাদ কি, পিতৃতন্ত্র কি, নারী নির্যাতন আমরা বলতে থাকি, সেটা কোথায় কি, সেটা পরিষ্কার একটা ধারণা যারা আমরা এটা নিয়ে আলোচনা করি। আজকে যেমন মোম ভাই পরিচালনা করছেন, তার প্রশ্নের মধ্যেই বুঝতে পারছি যে তিনি একটা সম্যক ধারণা রাখেন। কিন্তু জাস্ট ফর দ্য সেক অফ ডুইং ইট, ভাষা প্রশ্ন, বিকজ ইট ইজ ফ্যাশনেবল, বিকজ ইট ইজ ট্রেন্ডি, এরকম যাতে না হয়। এটাকে আমরা ওয়ালগার ফেমিনিজম বলি। ওয়ালগার মার্কসিজম যেমন আছে যে বড়লোকরা সব নিয়ে নিচ্ছে, ছোট গরিবরা খেতে পারছে না, অনেক দূর সরে গেছে, অনেক দূর এগিয়েছে, অ্যাডভান্স করেছে সেই থেকে নারীবাদী চিন্তা, তত্ত্ব এবং চিন্তা এবং কর্ম। এবং আপনারা তো জানেন এই যে গ্রামশির সূত্রই যদি ধরি, এই তত্ত্ব এবং কর্ম, যে আজকে এত ভালো লাগছে সেজন্য আলোচনাটা, যে এই দুটো সম্পৃক্ত। কমলা ভাসিন, ভারতের কমলা ভাসিন, তাকে আমি একজন গুরু বলে মানি, একজন মেন্টর, এবং উনি একাধারে অ্যাক্টিভিস্ট, কিন্তু সবসময় একটা অসম্ভব শক্ত তাত্ত্বিক বেসের উপরে সে অ্যাক্টিভিজম তৈরি না করলে সমাজে নারী পুরুষ বৈষম্য দূর হবে না, সাম্য আসবে না। আবার বাই দ্য সেম টোকেন তাত্ত্বিকদেরকেও ওই আইভরি টাওয়ারে বসে থাকলে চলবে না, তাদেরকে সমাজে নিয়ে অর্গানিক ইন্টেলেকচুয়াল, যেটা গ্রামশি বলেছেন, যে সেটার সঙ্গে সম্পৃক্ত হতে হবে। আজকের বাস্তবতাটা কি, সেজন্যই আমি প্রথমে সাকিবের প্রসঙ্গটা আনলাম। সবসময় আমাদের তত্ত্বটা এই বাস্তবতার সম্পৃক্ত করতে হবে। ইতিহাস বর্তমান বাস্তবতা থেকে বিচ্ছিন্ন কিছু না, এবং ইএচকার বলেছেন হিস্ট্রি ইজ অ্যান আনএন্ডিং ডায়ালগ বিটুইন দ্য পাস্ট এন্ড দ্য প্রেজেন্ট। এটা বর্তমানে প্রথিত ইতিহাস, সঙ্গে যদি সম্পৃক্ত না করতে পারি, ইতিহাসের কোনো মূল্যই নেই। ইট ইজ নট এ ডেড থিং, ইট ইজ নট ডেড উড। এখন আমরা দেখছি যে দুই ধরনের বাস্তবতা, একটা মেটেরিয়াল বাস্তবতা, খুব মার্কসিস্ট টার্ম যদি ব্যবহার করি, যেটা ট্যাঞ্জিবল বাস্তবতা, উৎপাদন, নারী শ্রম, হ্যাঁ, তার মধ্যে বৈষম্য। পিতৃতন্ত্র কি? পিতৃতন্ত্র মূলত যে প্রত্যেকটি অধিষ্ঠানে সমাজে যে অধিষ্ঠান আছে সেইখানে পুরুষের আধিপত্য, এটা একেবারে মৌলিক একটা সংজ্ঞা। ওই বলুন মার্কেট প্লেস অর্থাৎ ইকোনমি, বলুন একাডেমিয়া অর্থাৎ নলেজ, হ্যাঁ, দ্য ফ্যামিলি,
রিলিজিয়ান, ল, দ্য স্টেট, হ্যাঁ, তারপরে থিয়েটার, যে সাংস্কৃতিক ভুবন, সবগুলিতে এডুকেশন, পুরুষের আধিপত্য। এখন সেইটার বাস্তবতার দুটো দিক, সেই বাস্তবতার একটা মেটেরিয়াল, আরেকটা বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক। আমি সেই দিকটাই তুলে ধরছিলাম। একটাতে ভীষণ মূলটা তো হচ্ছে যে আমাদের মেটেরিয়াল রিয়ালিটি, সেইখানে নারী যদি অর্থায়িত না হয়, ক্ষমতায়িত না হয়, ক্ষমতা মানে বায়বীয় মুহ্যমান কবিতা হওয়া না, রোকেয়া যেটা বলেছেন যে তোমার স্বামী যখন সৌরজগতে দুটি নক্ষত্রের দূরত্ব মাপছেন, তুমি একটি বালিশের ওয়ার মাপছো, বা বনেট, ইংরেজ মেল হলে বনেট মাপছো, কিন্তু মূর্তিমান কবিতা হয়ে বসে আছো। তো সেটা হলে তো হবে না। নারীর রুম অফ ওয়ান্স ওন, যেটা ভার্জিনিয়া উলফ তার মতো করে বলে গেছে, যে নারী নিজ গৃহ, নিজ গৃহ মানে নিজ অর্থ, নিজ ব্যাংক ব্যালেন্স, নিজ কর্ম, সেটা স্বীকৃতি হোক, সে গৃহিণী, সে মানে ডোমেস্টিক ইঞ্জিনিয়ার বা গৃহকর্মী বা টিচার বা ইট ভাঙছে, সেইটা প্রথম সোপান, মেটেরিয়াল রিয়ালিটি। কিন্তু সেটা তো যুগ যুগ ধরে সেটা তো থেকেছে, কিন্তু রিপ্রেজেন্টেড হচ্ছে না, সেটাকে দাম দেওয়া হচ্ছে না, সেটাকে সমাজ নির্মাণে তার স্থান দেওয়া হচ্ছে না, সেটা সম্পর্কে জানতেও দেওয়া হচ্ছে না। সো এই বুদ্ধিবৃত্তিক, ইন্টেলেকচুয়াল, মানসিক এবং সাংস্কৃতিক স্বাধীনতাটা, সেইটা সম্পর্কে, সেটার জ্ঞান, সেটার সংজ্ঞা, সেটাও আমাদের পরিষ্কার হতে হবে। এবং সেখানে নারীর স্বাধীনতা এবং উপস্থিতি, এখন কিভাবে উপস্থিতিটা? দুটি ভাবে, একটা হচ্ছে অ্যাজ এজেন্টস, হ্যাঁ, অ্যাক্টরস, আরেকটা হচ্ছে কন্টেন্টটা বদলে দেওয়া। যেমন আমি যদি বলি যে বেশি বেশি নারী শিক্ষকতায় আসবেন, নার্স প্রফেশনে আসবেন, পেশায় আসবেন, বেশি বেশি নারী অ্যাক্টিং পেশা হিসাবে নেবেন, তাদেরকে আমরা আরো ভিজিবলি দেখতে চাই, সেটা হচ্ছে। কিন্তু সেটা হয়ে যাওয়ার পরেও কি সেই স্বাধীনতাটা আসছে? তার মানে সেই বাস্তবতাটা, সেই জগৎটা আমাদেরকে রিডিফাইন করতে হবে। যে যেই নারী অ্যাক্টিং করতে আসছে, তার স্ক্রিপ্ট, তার নাটকটা, তার ভূমিকাটা কি, সেটা রিডিফাইন করতে হবে। যেই নারী নার্সিং পেশায় আসছেন, ডাক্তারি পেশায় আসছেন, সে যদি ঘরে গিয়ে স্বামীর অত্যাচারেরই শিকার হন, তাহলে তো স্বাধীনতা আসেনি। রুমটি হয়েছে, ভার্জিনিয়া উলফ যে রুমটির কথা বলছেন, রুম অফ ওয়ানস ওন হয়েছে, কিন্তু পুরোপুরি সেই মর্যাদাপূর্ণ রুম অফ ওয়ানস ওন স্পেস সহ, সেটা হলে ইন্টেলেকচুয়াল, ইমোশনাল অ্যান্ড কালচারাল স্পেসটাও দরকার। তাহলে নারীকে আরো এজেন্ট হিসাবে, অ্যাক্টর হিসাবে তো ভিজিবল হতেই হবে, এই যে পদক্ষেপের কথা বলছেন। এবং সেই ভিজিবল হওয়ার পরে, অর্থাৎ আমি যদি একজন ইতিহাসবিদ হই, হ্যাঁ, আমি যদি একজন শিক্ষক হই, আমি কলমটা তুলে নিলাম, আই এম বিকামিং অ্যান এজেন্ট অর অ্যান অ্যাক্টর, কিন্তু দ্যাট ইজ নট এনাফ। আমি কলম তুলে কি লিখছি? আমি কাকে প্রাধান্য দিচ্ছি? আমি কি আবার সেই পুরানো পেট্রিয়ার্কাল নলেজ করছি, নাকি আমি বদলাচ্ছি কিছুটা? এবং সেগুলি অনেক এগুলি নিয়ে লেখালেখি হয়, চিন্তা হয়, যে কিভাবে বদলাতে হবে। এটাকে একটা নারীবিদ লেখক, যে ওই সোয়েটারটা একটু উপরে ফুল দিয়ে নকশা করে দেব আমরা, যে বেঙ্গল ইন্ডিয়া, বাংলায় নারী, হ্যাঁ, 19 শতকে বা সপ্তদশ শতকে, নাকি পুরো সোয়েটারটা খুলে আমরা নতুন করে বুনবো? আবার আরেকটি
ধারা রয়েছে, র্যাডিক্যাল ধারা, তারা বলছে যে না, সোয়েটারটাই দরকার নেই, এটা ফেলে দাও, নতুন করে বানাতে হবে। সেটা একটা বিপ্লবী বুদ্ধিবৃত্তিক এপিস্টেমোলজি আমরা যেটা বলি, আন্দোলন বা অ্যাপ্রোচ। তো সেটা তো সত্যি একটা চূড়ান্ত অ্যাপ্রোচ। বেশিরভাগ ক্ষেত্রেই যেটা মধ্যমপন্থী লিবারাল অ্যাপ্রোচ সেটাই কার্যকরী হয়। সেটাই যদি সমাজকে আমরা মানিয়ে নিতে পারি তাহলেই অনেক হয়। এখন আমি খুব একটা সিম্পল কয়েকটা উদাহরণ দিয়ে শেষ করব। যেমন এখানে সাংস্কৃতিক কর্মীরা রয়েছেন, আমরা টেলিভিশনে বিজ্ঞাপন দেখি, সেখানে কিন্তু এই যে মিডিয়া, the fourth site of the state, এবং মিডিয়া ভীষণ পাওয়ারফুল, সেখানে মিডিয়া রয়েছে, পুঁজি রয়েছে, এবং এই প্রকাশটা, এই যে বিজ্ঞাপন, এই নাটক, এই সাংস্কৃতিক যে এক একটা বস্তু বা আর্টিফ্যাক্ট, এগুলি পুঁজিবাদকেই তো সার্ভ করছে মোরাললেস। এবং পুঁজিবাদ, আমার মনে হয় কি শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি এখানে একটু আপনাকে ক্ষমা করবেন, থামাতে হচ্ছে, কারণ হচ্ছে আমাদের হাতে সময় খুবই স্বল্প। আমার মনে হয় আপনি যেটা বলতে চেয়েছেন, যদি সাম আপ করি, বাঁচিয়ে রাখছে। জি, এবং সবার অংশগ্রহণ এবং বিজ্ঞাপনগুলি বদলাতে হবে, আমি এটা বলতে চাইছিলাম। অর্থাৎ সমাজের সকল, জি জি জি, আমরা যেটা বুঝতে পারছি যে সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ এবং সেই অংশগ্রহণটি মর্যাদাপূর্ণভাবে, সঠিকভাবে হতে হবে। তাতে করে হয়তো আমরা নতুন পথের দিকে যেতে পারবো। এই কথারই সম্পূরক প্রশ্ন হিসেবে আমি ইতিপূর্বে আনোয়ারা আলম আপার কাছে ফিরতে চেয়েছিলাম। আপার কাছে আবার আমি জানতে চাচ্ছি, এবং অতি সংক্ষেপেই আমি জানতে চাবো যে সময়ের স্বল্পতা আছে, তো প্রত্যেক আলোচকের কাছে অনুরোধ থাকবে যে আমরা সংক্ষেপে এখন শেষ করব। নারীর শারীরিক, বুদ্ধিভিত্তিক এবং সামাজিক প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি ডক্টর আনোয়ারা আলমের মতামতগুলো জানতে চাইছি। যদি সংক্ষেপে পয়েন্ট করে একটু বলে দেন যে আসলে এই কার্যক্রমের দিকে আমাদের এখন এগিয়ে যাওয়া উচিত। আমাকে কি শোনা যাচ্ছে? জি জি আপা, শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আমি বলেই যাই, কারণ আমি দেখতে পাচ্ছি না, কাউকে দেখতে পাচ্ছি না। আমি প্রথমে বলবো, আমি একেবারে কিন্তু শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। এখানে লেখা আছে দি হোস্ট আস্ক ইউ টু স্টার্ট ইউর ভিডিও স্টার্ট করেছি আমি। আচ্ছা, ঠিক আছে, আমি বলে যাচ্ছি। আমি প্রথমেই বলি, পরিবার থেকে আমি একেবারে সংক্ষেপে টু দ্য পয়েন্ট কিছু কথা বলতে যাচ্ছি। সেটি হচ্ছে আমাদের পরিবার থেকেই দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন আনতে হবে, মানসিকতার পরিবর্তন আনতে হবে। অর্থাৎ আমরা পরিবারেই আমরা মেয়ে এবং ছেলেতে কোনো বৈষম্য রাখবো না, তাকে এমন ভাবে গড়ে তুলবো যাতে সে একজন মানুষ হিসেবে বিকশিত হয়, তার শিক্ষা নিয়ে, তার আত্মমর্যাদা নিয়ে, তার আত্মনির্ভরশীলতা নিয়ে। অর্থাৎ তাকে মানসিকভাবে একটা দৃঢ় অবস্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাকে শিক্ষা অর্জনে যেমন সুযোগ দিতে হবে, তেমনি তাকে একজন মানুষ হিসেবে বিকশিত হতে হবে। সে যেন কোনোভাবেই না বুঝে তার ভেতরে, পরিবারের ভেতরে এক ধরনের বৈষম্য আছে। আরেকটি হচ্ছে, নারীদের আমরা শিক্ষা গ্রহণের ক্ষেত্রেও কিন্তু তাদেরকে যে কোন শিক্ষা তারা গ্রহণ করবে সেখানে কিন্তু আমরা স্বাধীনতা দেই না। আমরা সাধারণত মেয়েদেরকে মানবিক, ব্যবসা শিক্ষা এই দুটোতেই আমরা উৎসাহিত করি, কিন্তু তাদেরকে আমাদের সেই স্বাধীনতাটুকু দিতে হবে কোন উচ্চশিক্ষা গ্রহণে তারা যেতে চায়। অর্থাৎ শিক্ষা গ্রহণে, উচ্চশিক্ষা গ্রহণে সে কি ডাক্তার হবে, না বিজ্ঞানী হবে, নাকি অন্য কিছু হবে, তাকে সেই স্বাধীনতাগুলো দিতে হবে। এবং নারীকে নির্ধারণ করতে হবে তার সামাজিক ভূমিকাটা কি হবে, নিজেকে যোগ্য করে তোলা, এবং রাষ্ট্রের কাজ হবে যথাযথভাবে পদক্ষেপ নেওয়া। আরেকটি বিষয় যেটি, সেটি হচ্ছে শিক্ষা এবং স্বনির্ভরতার কথা সবাই বলছিলাম, এবং আমার খুব ভালো লেগেছে ধর্ষণের ব্যাপারে একটি কথা বলেছেন তিনি ডক্টর সোনিয়া চমৎকার কিছু কথা বলেছেন। আমি বলবো যে শিক্ষা এবং স্বনির্ভরতার যুগ, এটিকে আমরা অবলম্বন করে যদি ব্যক্তিগত স্বাধীনতাটাকে আমরা বেশি জোর দিই, সেটা কিন্তু হবে না। সেই ব্যক্তিগত স্বাধীনতাটা সামাজিক স্বাধীনতায় আসবে।
সুতরাং আমাদের মামি ব্যক্তি স্বাধীনতা সামাজিক স্বাধীনতা হবে। ডক্টর আনোয়ার আর আলম আরেকটি হচ্ছে আমাদের সিডোর যদি দিকে তাকাই, সে জায়গাতে আমরা দেখব আমরা এখনো কিন্তু কিছু ধারাতে সংরক্ষণ রেখেছি, সেই সংরক্ষণগুলো তুলে যেতে হবে। কেন সেখানে সব বিশেষ করে 5 নম্বর যেটা ধারা আছে, সেই ধারাতে যে ব্যাপারটি আছে যে নারী এবং পুরুষের সমান অধিকার, সেখানে কিন্তু রাষ্ট্রকে যথাযথ পদক্ষেপ দিতে হবে। আরেকটি হচ্ছে নিরাপত্তার ক্ষেত্রে, সাইবার ক্রাইমের ক্ষেত্রে রাষ্ট্রকে কঠোর ভূমিকা পালন করতে হবে। এখানে আমরা দেখছি যে ধর্ষণের ব্যাপারটি হচ্ছে, সেখানে বিচারহীনতার একটা সংস্কৃতি আমরা দেখছি। সেই সংস্কৃতি থেকে আমরা দূরে এসে নারী যাতে কোনোভাবে আর নিপীড়িত না হয়, যেটি এখন বলা হচ্ছে যে করোনা কালে এটি একটি তৃতীয় মহামারী রূপে প্রকাশ পেয়েছে। এটির কারণ হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি। সেটি থেকে আমাদেরকে সরে আসতে হবে এবং নারীদেরকে যথাযথ মর্যাদা দিতে হবে। এই বিষয়গুলোর সাথে আরেকটি বিষয় আমি বলবো, যারা শুনছেন তাদেরকে, যারা মেয়েরা যারা আছে তাদেরকে বলবো, তারা যেন মানসিকভাবে নিজেকে দৃঢ় রাখে। যেটি বেগম রোকেয়ার কথা বলছিলেন ডক্টর সোনিয়া, তিনি কিন্তু বারে বারে বলেছেন আমাদের ভিতরে একটা মানসিক দাসত্ব আছে, সেই মানসিক দাসত্ব যাতে আমাদের ভিতরে কোনো না হয়। ইমোশনাল লেবার যে কথাটি বলেছে সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি আমরা ভাতের টেবিলে বসে থাকি, রান্না করি, আমার রান্নাটা ভালো হলো কিনা, আমাদেরকে একটু স্বীকৃতি দিল কিনা, এই জায়গাটা হচ্ছে আমাদের আবেগকে ছুঁয়ে যায়। আমরা নারীরা তো আবেগের, সেই আবেগটাকে এই ইমোশনটাকে কিন্তু তারা দুর্বলতা ভেবে সেটাকে কাজে লাগায় এবং আমরা সেখানে কিন্তু আপ্লুত হয়ে যাই। যে কারণে বলা হচ্ছে নারীরাই অনেকে নারী স্বাধীনতার পরিপন্থী কিছু কাজ করে, অর্থাৎ নারীদেরকে দৃঢ়চেতা হতে হবে। এবং শারীরিক স্বাধীনতার ব্যাপারটি কিন্তু এখানে একদম আসেনি, পুরোপুরো আমাদের আলোচনার মধ্যে আসেনি। সেটি হচ্ছে আমরা নারীর সৌন্দর্যকে বেশি দিচ্ছি, কিন্তু নারীর ভেতরে যে একটা কল্যাণ আছে, একটা সৃষ্টির একটা ক্ষমতা আছে, এবং নারীর সৃষ্টি ক্ষমতাটা যে সবচেয়ে বড় ক্ষমতাটা, সেই ক্ষমতাটাকে যেন আমরা মর্যাদা দিই। যে মর্যাদাটা দিয়েছে সিডোতে 2 নম্বর ধারায়, সামাজিকভাবে নারীর মাতৃত্বকে সামাজিক স্বীকৃতি দিয়েছে, সেই স্বীকৃতিটুকু যেন আমরা দেই, নারীকে যথাযথ মূল্যায়ন যাতে আমরা করি। প্রথমত আমি বলবো আবারও, পরিবার এবং পরিবার, এরপরে আসবে সমাজ, এরপরে আসবে রাষ্ট্র। আমি যেহেতু কাউকে দেখতে পাচ্ছি না, আমার কথা যারা শুনতে পাচ্ছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ঠিক আছে ভাই, ঠিক আছে। আমি খুব দ্রুত চলে যাব জ্যাকি কবিরের কাছে। মামি ডক্টর আনোয়ার আলম, আমি বদরুল আমেরিকা থেকে শুনছি, খুব ভালো লাগছে আপনার কথাগুলো। ধন্যবাদ। জি ধন্যবাদ খোকন। থ্যাংক ইউ। আমি জ্যাকি কবিরের কাছে ফিরে যেতে চাইছি। ওনাকে ইতিপূর্বে আমি বলে রেখেছিলাম যে উনি সাহিত্যের ছাত্রী। তো সাহিত্যের জায়গা থেকে নারীর স্বাধীনতা বিষয়ে উনি যদি খুব সংক্ষেপে 3 থেকে 4 মিনিটের মধ্যে একটু আলোকপাত করেন, আমি সংক্ষেপে আমরা বলার উপকৃত চেষ্টা হব। করছি। জি, 60 থেকে 70-এর দশকে তো শুরু হলো আমাদের মেয়েদের এই এক্সপেরিয়েন্সটা, যে আমরা পুরুষ শাসিত সমাজে মেয়েরা কথা বলতে পারছে না, তাদের ভয়েসকে শোনানো যাচ্ছে না এবং তাদের জীবনকে বিকৃত করে ফেলা হচ্ছে। এবং সেই সময় থেকেই কিন্তু নারীবাদের উত্থান, আপা বলেছেন, সোনিয়া নিশাদ আপা বলেছেন। তো এখানে আমি কয়েকজনের জাস্ট কয়েকটা উদ্ধৃতি দিচ্ছি খুব তাড়াতাড়ি। When we did awaken, অ্যাড্রিনা রিচের একটা আর্টিকেল, সেখানে তারা বলেছেন এই যে হিস্ট্রিটা মেয়েদের আছে সেটাকে নতুন করে লিখতে হবে, কারণ এই হিস্ট্রিটা যেটা লেখা হয়েছে সেটা পুরুষের চোখ দিয়ে বা পুরুষের লেখনী দিয়ে লেখা হয়েছে, যেখানে নারীরা অনুপস্থিত। তারপরে আমরা বলতে পারি রিভিজিট বা রিভিশনের কথা, যেটা আমাদেরকে এলেন শল্টার বলেছেন, অ্যাড্রিনা রিচ বলেছেন যে the act of looking back, seeing with fresh eyes of entering the old text, the text গুলো আমরা যেগুলো পড়ি সাহিত্যে সাধারণত, সেগুলোতে সবসময়
আমরা যেভাবে পড়ে এসেছি যেটা ওই একই কথা, যে পুরুষের লেখা, পুরুষ কিভাবে নারীকে দেখেছে সেটা না করে মেয়েরা যেন আমরা নিজেদের দৃষ্টিকোণ থেকে ছেলেদের লেখা জীবনটাকে দেখতে পারি। আরেকটা জিনিস পুরুষ লেখকরা সচরাচরই করে থাকেন, সেটা হচ্ছে হয় নারী একজন এঞ্জেল অথবা তিনি একজন উইচ। এই দুটোর মাঝামাঝি, অ্যাকচুয়ালি এই দুটো যে আমরা কেউই না, হয়তো আমরা কেউ এই দুটোর মধ্যে পড়ি না, আমরা নিজেদের একটা পরিচয় আছে, সেইটা লেখার জন্য, সেইটা প্রকাশ করার জন্য নারী লেখকদের এগিয়ে আসতে হবে। যেহেতু আপনি বলছিলেন যে কিভাবে এর উত্তরণ কি, সেই জন্য আমি এই কথাগুলো বলছি। আর women have been represented, সবসময়ই women have been represented, যেটা বললাম যে পুরুষের চোখে, এবং কয়েকজন নারী ছাড়া সেই সময় লেখক কিন্তু আমরা শুনিনি। নাম শুনতাম জর্জ ইলিয়ট, জেন অস্টেন, এমিলি ডিকিনসন, এনাদের কথা, কিন্তু বাকি নারীদের অনুপস্থিতি, যেমন ব্ল্যাক উইমেনরা অনুপস্থিত, লেসবিয়ান রাইটার্সরা অনুপস্থিত। এই জিনিসগুলো যে তাদের বক্তব্য কি, তাদের ভাষ্য কি, সেটা তুলে নিয়ে আসা, আমার মনে হয় এটা। আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যেমন করে আমাদেরকে বেগম রোকেয়া বলেছিলেন যে নারীদের অবগুণ্ঠন ছেড়ে বেরিয়ে আসতে হবে, তবে তারা সমাজে, ঠিক একইভাবে মেরি উলস্টনক্রাফট ওই সময়ই কাছাকাছি সময়ে বলেছেন যে মেয়েদের স্বাধীনতার কথা বলাতে তাকে বলা হয়েছিল হাইনা ইন পেটিকোট, তাকে নাম দেয়া হয়েছিল। তো এইভাবে যুগে যুগে পুরুষেরা মেয়েদের যেভাবে স্থিমিত করে রাখা যায়, তাদের কণ্ঠকে রুদ্ধ করে রাখা যায়, সেইভাবে তাদেরকে তাদের মতো করে বইয়ে, গল্পে, নভেলে উপস্থাপন করেছেন। আমার মনে হয় এটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অনেক ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জাকি কবির। আপনার আলোচনার সূত্র ধরে আমরা একটা মোটা দাগে বিশ্ব সাহিত্যে নারীর অবস্থান, তাকে দেখার নতুন দৃষ্টিভঙ্গি ইত্যাদি প্রসঙ্গে জানতে পারলাম। আমি টিনা নন্দীর কাছে ফিরে যাচ্ছি। খুব সংক্ষেপে টিনা নন্দীর সঙ্গে আমরা কথা বলে আমরা দর্শকদের কিছু প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা শেষ করতে যাব। টিনা নন্দী, আমি আপনারই আরেকটি লেখা আমি পড়েছিলাম যে আপনি বলেছেন যে আপাতভাবে পুরুষতন্ত্রের ভিকটিম হলো নারী, কিন্তু আলটিমেটলি পুরুষতন্ত্রের ভিকটিম পুরুষই। তো এই মন্তব্যটির বিশ্লেষণ আমি আপনার কাছ থেকে জানতে আগ্রহী, এবং এটির মাধ্যমে আমরা আলোচনাটি শেষ করতে চাই যে আপনি কিভাবে আসলে পুরুষকে বলছেন আপাতত, নারীকে বলছেন আপাতত পুরুষতন্ত্রের ভিকটিম, আবার এটাকেই বলছেন পুরুষতন্ত্রের আলটিমেট ভিকটিম, অর্থাৎ পুরুষ নিজেই যেন একটা ফাঁদে পড়ে গেছে নারীকে ফাঁদে ফেলতে গিয়ে। টিনা নন্দী। একদম, জি। শুনতে পাচ্ছেন তো আমাকে মুম্বাই? মানে আমাকে শোনা যাচ্ছে তো ঠিকঠাক? আই গেস আনমিউট করেছি আমি। হ্যাঁ, না শুনতে পাচ্ছি। আপাত দৃষ্টিকে এটা হচ্ছে ক্যাপিটালিজম যেভাবে, ক্যাপিটালিজম যেভাবে কাজ করে, মানে এটা সবাই বলে গেছেন, মানে ক্যাপিটালিজম যেভাবে কাজ করে একটা সাপের মতন করে কাজ করে। সে ঘুরে এসে আবার নিজের টেল থেকে খাওয়া শুরু করে, টেল থেকে, কারণ ওকে ক্যাপিটালিজম, পুঁজিবাদ এবং তার মধ্যে উৎপাদিত নারীকে টিকে থাকতে পারেন না, নারীকে শোষণ করা ছাড়া টিকতে। কিন্তু এটা যখন ওই সার্কেলটা কমপ্লিট করে খেতে খাওয়া শুরু করে, মানে ওভাবে করেই একে আবার কাজ করতে হয়। এর কারণ হচ্ছে, যদি আপনি একটু ব্রডলি দেখেন যে পুরুষতন্ত্রের ফলে সমাজ কি কি অসুবিধায় পড়ছে। সমাজ, আমরা অনেক সময় খুব জেনারেলাইজ করে একটা কথা বলি প্রায়, যে আমরা কি এগোচ্ছি নাকি পেছোচ্ছি। লাইক আমি যদি একটু সোরেন কিয়ারকেগার্ডকে বলি যে লাইফ ইজ লিভড ফরওয়ার্ড বাট আন্ডারস্টুড ব্যাকওয়ার্ড। আমরা আমাদের বাংলাদেশের স্বর্ণালী সময়কে বলছি 50, 60, 70-এর দশক। এখন আবার আমরা আমাদের স্বর্ণালী যুগ আমরা হারিয়ে ফেলছি বলছি। আমরা আবার পেছন দিকে যাচ্ছি। ধর্ষণের এক্সাম্পলস কিছু আগেই দিয়েছিলাম, যদিও ইফ নট পার্টিকুলারলি, কিন্তু কয়েকটা ধরে ধরে বলেছি যে রিসেন্ট হিস্ট্রি যদি ধর্ষণের দেখি, আবার সেই বর্বরতম যুগে আমরা ফিরে গেছি। মনে হচ্ছে আমরা আবার সেই আয়ামে জাহিলিয়াত যুগে আছি। ছোট একটা, আমরা এখনো যেখানে ছোট কাল থেকে দেখে এসেছি, এমনকি এখনো
দেখে আসছি, আমাদের পুজো কমিটিতে রয়েছে প্রচুর মুসলমান, সভাপতি মণ্ডলীতে রয়েছে, সেখানে একজন নামী সেলিব্রিটি ক্রিকেটারকে একটা পুজো উদ্বোধন করতে এসে আবার তাকে নানা কিছু ভেবে, হয়তো আমি জানি না তার ব্যক্তিগত ইকুয়েশন কি, ক্ষমা চাইতে হলো, যে আমরা পেছন দিকে আগাচ্ছি। আমরা কোন যুগ পার করে এসেছি, কোন দিকে এগোচ্ছি, এটাকে শুধরোতে গেলে কি করতে লাগবে, এই জিনিসগুলো যদি আমরা ভালো করে দেখি, তাহলেই তো আমরা দেখবো পুরুষতন্ত্রের আলটিমেট ভিকটিম পুরুষ। কারণ হচ্ছে যে কোনো সমাজে ধরেন হাফ যদি নারী থাকে, লাইক বাংলাদেশে এখন রিসেন্ট ডেটা কি বলে 49.42 আর সামথিং, আমি যদি ভুল না করি, এরকম কিছু একটা আমাদের নারীদের সংখ্যা, এবং বিভিন্ন সমাজে তাই তার নারীদের এরকম সংখ্যা থাকে। নারীর পাশাপাশি পুরুষের বিশাল ভূমিকা থাকে, যেখানে তাকে সমাজকে দুজনকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে যেতে হয়। সেক্ষেত্রে সমাজে যখন এরকম ক্রাইসিস অ্যারাইজ করে, সেই ক্রাইসিসের ভিকটিম তো শুধুমাত্র নারী নয়, সেই ক্রাইসিসের ভিকটিম তো পুরুষ। কারণ সেই সমাজকে গড়তে পুরুষের ভূমিকা অনস্বীকার্য, সে বিশাল ভূমিকা রেখেছে সেই সমাজ তিলে তিলে গড়তে। সেই সমাজ যখন এভাবে করে মানে ভেঙে পড়ে, সেই সমাজের ভিকটিম তো কখনোই একা নারী নয়। মানে আমি যদি খুব সাধারণ, আমার মনে হয় আপনার পয়েন্ট আমরা বুঝতে পেরেছি। আপনাকে জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আমি আমাদের বিজ্ঞ আলোচক ডক্টর আনোয়ারুল আলম, ডক্টর সোনিয়া নিশাত আমিন, জ্যাকি কবির, টিনা নন্দী, আপনাদের সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক ফোরাম থেকে আমি প্রশ্ন প্রত্যাশা করছি। দর্শক ফোরাম থেকে কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্নটি রাখতে পারেন। মুম্বাই, আমি একটু করে ঢুকতে চাই, সেটি হলো নিশ্চয়ই, মানে প্রশ্ন অথবা মন্তব্য অথবা বলার কিছু যদি থাকে, আমার মনে হয় একটা সময় 2 মিনিট বা 1 মিনিট আমার মনে হয় দিলে ভালো হয়। একটা ওপেন প্ল্যাটফর্মে এখন আমরা করে দিতে পারি, করে দিতে পারে, এবং 1 মিনিট বা 2 মিনিট বলতে পারেন এইভাবে। একজন হাত উঠিয়েছেন, আপনি দেখেছেন কিনা, সুলতানা নূর জাহান। জি জি, আসসালামু আলাইকুম সবাইকে। এবং আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই ডক্টর আনোয়ার আলম আপাকে, উনি আজকে আমাকে এই সুযোগ দিয়েছেন বলে আমি এত সুন্দর, এত আমাদের যে পয়েন্টগুলা তুলে ধরেছেন আমাদের সোনিয়া আমিন আপা, শ্রদ্ধেয় ডক্টর আনোয়ার আলম এবং টিনা নন্দী, অ্যাকচুয়ালি এক্সিলেন্ট কিছু কথা আমরা শুনেছি ওনাদের, এবং জেকি আপা এত সুন্দর কথা আমাদের ওনারা বিশ্লেষণ করে দিয়েছেন। নারীর বিশ্লেষণ কি, হয়তো আরো অনেক কিছু আছে, তারপরে আমরা অনেক কিছু জেনেছি। আমাদের যে নিজের ঘর থেকে যে কিছু করতে হবে নারীদের, আমরা ঘরে বাইরে যে অনিশ্চিত জীবন যাপন করছি, তারপরেও কিন্তু আমরা একজন গৃহিণী সেজে আছি। বিভিন্ন কথায় বিভিন্ন পয়েন্টগুলো উঠে আসছে আমাদের। তবে আমি সবার কাছে আমার কৃতজ্ঞতা জানাই, এবং মহিউদ্দিন ভাইকেও আমার আন্তরিক কৃতজ্ঞতা, মুম্বাই ভাইকেও, সবাইকে। আমি একটা প্রশ্ন রাখতে চাই, আমরা এখানে পাসপোর্টের যে কথা, সবকিছু তো আমরা অবশ্যই সচেতন হয়েছি, এবং আমাদের সমাজকে আরো সচেতন করতে হবে ঘর থেকে। প্রথমে ঘর, তারপর সমাজ, তারপর দেশ, তারপর অন্য কিছু। কিন্তু আমরা যে পাসপোর্টের কথা বলা হয়েছে, আমরা এখানে গৃহিণীটা না লাগিয়ে আমরা যদি ফ্যামিলিটা লাগাই, তাহলে তো মনে হয়, আমি আজকে আপনাদের এই যে যারা আমাদের এখানে আছেন অভিজ্ঞ, ওনাদের মাধ্যমে আমি এই জিনিসটা বলতে চাই। বিশেষ করে আমি টিনা নন্দীর কাছে জিনিসটা বলতে চাই যে, এবং উনি যেন আমাদের এই লিখার মাধ্যমে গৃহিণীটা না লিখে আমরা ফ্যামিলি লিখি, তাহলে নারীদের আরেকটা ধাপ এগিয়ে যাব। আমার মনে হয় আমরা তো বিভিন্ন ধাপেই চেষ্টা করছি এটা এখান থেকে বের হতে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আমি বিজ্ঞ আলোচকদের মধ্যে প্রশ্নটি রাখছি না, আপনারা যে কেউ যদি উত্তরটি দেন আমরা কৃতার্থ হব। মুম্বাই, আমার মনে হয় আমি একটু বুঝতে পারিনি, একটু অস্পষ্ট, মানে গৃহিণী না লিখে ফ্যামিলি লিখি, ব্যাপারটা একটু যদি একটু পাসপোর্টে আমরা যে বিভিন্ন কথাই উঠে আসছে এখন, যে আমরা নারীদেরকে অনেক সময় পাসপোর্টে গৃহিণী লিখি, আপনাদের কথার মাধ্যমে আমরা কি সুলতানা আপার কাছে আবার প্রশ্নটি শুনতে চাইবো? আমি সুলতানা আপার পক্ষ হয়ে আমি প্রশ্নটি আবার বলছি, সেটি হচ্ছে, আমরা পাসপোর্টে যে গৃহিণী শব্দটি লেখা হয় অনেক নারীর ক্ষেত্রে, সেটাকে গৃহিণী না লিখে উনি বলতে চাইছেন যে ফ্যামিলি লিখলে কেমন হয়, বা এই প্রস্তাবটি আনা যায় কিনা বা চিন্তা করা যায় কিনা। আচ্ছা, মুম্বাই, ফ্যামিলি লেখাটা মনে হয় এটা একটু অস্পষ্ট আর কি, ফ্যামিলি লেখাটা অস্পষ্ট হয়ে যাচ্ছে। তাহলে ওই জায়গায় কি ব্যবস্থাপক লিখতে পারে, গৃহিণী না লিখে
হ্যাঁ তিনি সেটাই, গৃহ ব্যবস্থাপক, কিন্তু এটিও একটা আমার মনে হয় সম্মান, নারীকে সম্মান উনি দেওয়ার জায়গা, ফ্যামিলি নারীকে বলছেন, একটু সম্মান দেওয়ার জায়গা। ফ্যামিলি লেখাটা আমার মনে হয়। জি, আমি বলতে চাচ্ছি যে উনি বোধহয় বুঝাতে ফ্যামিলি চাইছেন ফ্যামিলি বললে তো সবাই পুরাটা তো পরিবার হাউসওয়াইফ বোঝায়, না। তাই না? হ্যাঁ, সেটাই সেটাই সেটাই। সবাই তো হাউসওয়াইফ নাও হতে পারে। হাউসওয়াইফ লেখা কথাটা বোধহয় লেখা থাকে। এটা একটা খুব জি সেলিয়েন্ট পয়েন্ট। কি জি যে লেখা যেতে পারে। আবার সবাই সেটাই কিন্তু ফ্যামিলির না, মধ্যে ওখানে কি নাও গৃহ থাকতে পারে। সেটাই। ফ্যামিলিও না থাকতে গৃহ পারে সবার। অনেক পুরুষ আছে একদম যাদের ফ্যামিলি নেই। একদম হ্যাঁ, অনেক নারী অনেক মহিলা না, আছে, নারী পুরুষের, আছে যারা, জি জি অনেক নারীর পরিবার নেই নারী আছে, এবং পরিবার নেই। সেক্ষেত্রে যথেষ্ট হ্যাঁ, স্বচ্ছন্দ। একদম না, যারা পরিবার গৃহিণী বলতে লিখছে, জি হুম, এবং সেটাই, পরিবার বলতে আধুনিক সংজ্ঞাতে একটি বিড়াল এবং একটি নারী, একটি নারী, কুকুর এবং একটি নর হতে পারে। নর, সো আসলে এটা একটু চিন্তা করে দেখুক সবাই যে হাউসওয়াইফ জি না লিখে, ফ্যামিলি না লিখে কি বিকল্প হতে পারে। সেটাই। ধন্যবাদ জি আমার ধন্যবাদ। মনে হয় সুলতান আপার প্রশ্নটা বিস্তৃত আলোচনার দাবি রাখে এবং আমরা জি পরবর্তীতে হ্যাঁ, সেটাই। মন্তব্যের ঘরে যদি কারো কিছু মনে হয় সেটি লিখে যেতে পারি। আর কারো কোনো প্রশ্ন যদি থাকে আমরা আরেকটি প্রশ্ন নিতে পারবো। মুম্বাই, আমি তো মাঝখানে আপনাকে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। না না তবে আমি বলুন। আমি বলতে চাই আপনার নাম হচ্ছে মুম রহমান, আপনাকে আমরা মুম্বাই ডাকি। তো মুম্বাই থেকে একজন জয়েন করেছেন, ইন্ডিয়ার মুম্বাই থেকে। তো আমি সুমনা রায়কে বলছি, তার যদি কোনো মন্তব্য বা কথা বলা থাকে বলার জন্য। জি আনমিউট করতে হবে, সুমনাকে আনমিউট করতে হবে। আমি শুরুতেই আলোচকদের আমার কৃতজ্ঞতা জানাই, অনেক ঋদ্ধ আলোচনা শুনতে পেলাম এই সেশনে আসার আগের আমি আর এই মুহূর্তে আমি কিন্তু অনেক তফাৎ। সেই সঙ্গে আয়োজকদের আমার কৃতজ্ঞতা জানাই এখানে আসতে সুযোগ দেওয়ার জন্য। সোনিয়া আলম আপা আগেই বলেছিলেন, আমি তবু দুটো লাইন আবারও বলছি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। কথাগুলো কবিতার খুব ভালো লাগে, লিখতে ভালো লাগে, বলতে ভালো লাগে, কিন্তু ভাবতে পারে কি? কথাগুলো আসলে আমাদের মুখের ভাষা হয়ে থেকে গেছে, বুকের ভাষা এখনো হতে পারিনি। আমরা এখনো সেটা নিজের বলে ভাবতে পারি না যে সত্যিই কি তাই, সত্যিই কি সবকিছুতে সৃজনশীলতায় আমার অর্ধেক অধিকার আছে। আমরা আসলে দিনে দিনে আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, যে পুরুষতান্ত্রিক সমাজে থেকে থেকে দিনের পর দিন থেকে থেকে আমাদের আত্মবিশ্বাস ক্ষয়ে গেছে, আমাদের নিজেদের উপরে ভরসাও ক্ষয়ে গেছে। আমরা তাই এগুলো বিশ্বাস করতে পারি না। নারীকে আমরা অর্ধেক আকাশ বলি, কিন্তু সেই আকাশ, যে সে আকাশ সুদূরে আছে, অনেক দূরে, নিজের মধ্যে সেই আকাশকে দেখতে পারি না। আর আরেকটা কথা বলি, আমরা নারী স্বাধীনতা, নারীর অধিকার, পুরুষের অধিকার, আমার মনে হয় নারীর অধিকার কিংবা পুরুষের অধিকার পেরিয়েও আমরা যেদিন মানব অধিকার নিয়ে আসলে লড়তে পারবো, আমরা সেদিন এগিয়ে যেতে পারবো। সেখানে একটা ইকুয়েশন তৈরি হওয়া দরকার। আমরা এখনো নারী বা পুরুষ হয়ে থেকে যাচ্ছি, আরো থেকে যাব অনেক বছর জানি। আমরা মানুষ হয়ে কবে উঠবো জানি না। আসলে এটাই আমাদের একটা আশা থাকুক। আপনাদের সবাইকে আমার ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমি মুম্বাইয়ের কাছ থেকে একটু অনুমতি চাইছি। আরো কয়েকজন এখানে ইনবক্সে আমাদের সাথে কথা বলার জন্য অনুমতি চেয়েছেন, আপনি বললে আমি নিশ্চয়ই নিশ্চয়ই। লাজ্জাতুল কাউনাইন একজন এখানে আছেন, তিনি কথা বলতে চেয়েছেন, আমি তাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। নিশ্চয়ই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় এখানে আসতে পেরে আসলে আমি খুবই আনন্দিত। আমি অনেক কিছু জানতে পেরেছি। অনেকে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। এই কথাগুলোর ম্যাক্সিমাম আমরা অবশ্য জানি। আমাদের যে এইজ, আমরা যে অবস্থানের মধ্যে আছি, মানে নারী হিসাবেও আমরা অনেক কিছু নিজেদের পার্সোনাল হোক বা আশেপাশের অনেক কিছু দেখে, অভিজ্ঞতা দেখে অলমোস্ট আমরা আমার কথা কি ঠিক মতো শুনতে পাওয়া যাচ্ছে? থ্যাংক ইউ। তো যাই হোক, তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে আমি একটু নিজের মতামত এখানে বলতে সংক্ষেপে বলবো, সাথে আমি একটু প্রশ্ন রাখবো হয়তো, যে একটা নারী সে প্রথম থেকে আমাদের এই পরিবারে যেভাবে ট্রিট হচ্ছে, যে যেমন ছোটবেলা থেকে
তার আমি বলবো যে নারীর কাছ থেকেই প্রথমে বেশি একটু ইগনোরেন্সের শিকার হচ্ছে। আমি প্রথমেই নারীবাদী বিষয়টা নিয়ে, আমি আসলে নারীবাদী বিষয়টার প্রতি কিছু মনে করবেন না, আমি পার্সোনালি যে মতামত দিব, আমি নারীবাদী বিষয়টাই আসলে ওইভাবে স্বীকার করতে রাজি না, যে কেন নারীবাদী বিষয়টা আসবে। নারীবাদ শব্দটাই আসলে কেন আসলো আমার এটা জানা নাই। কারণ হচ্ছে যে এই যে আমরা মানে মেয়েরা ছোটবেলা থেকে হয়তো বা এমন হতে পারে যে তার মা ফার্স্টেই একটা রান্না করেছে, ছেলের পাতে খুব ভালো জিনিসটা তুলে দিচ্ছে, মেয়ের পাতে একটা, যেটা মিনা কার্টুনে আমরা দেখতাম। হ্যাঁ, এটা একটা ইয়ের বিষয়, কিন্তু ছোট ছোট কিছু কিছু বিষয় আস্তে আস্তে মেয়েটা বুঝতে শিখেছে যে না, আমাকে হচ্ছে যে আমাকে কম খেতে হবে, আমাকে হাড়ির তলার জিনিসটাই খেতে হবে। ওর মধ্যে এই জিনিসগুলো আস্তে আস্তে গ্রো করানো হয়েছে। আচ্ছা, এটা গেল। তারপরে বাবা ওকে বলেছে তুমি এখানে যাবা না, এরকম করে চলবা না, এই ড্রেস পরবা না, ওইভাবে করবা না। ভাই ওকে বলছে যে না, এই আমি আগে এটা করব, তুমি এইভাবে পরিবার থেকে হতে হতে একটা এজে গিয়ে বিয়ে শাদী হওয়ার পরে ওর হাজবেন্ড বলছে না, আমি তো তোমার গার্জিয়ান, আমি যা বলবো তাই, এর বাইরে কোনো কথা হবে না, বাস যদি সংসার করতে চাও করবা, না হলে আলবিদা, এই টাইপের কিছু বিষয়। দ্যাটস ওকে। এখানে তারপরে সেই মেয়ে বুঝলো যে আমার তো এইভাবেই থাকতে হবে, মানে আমি তো ওখানে ওরকম ওরকম। একটা মেয়ে যদি একটু সাহস করে বাবার বাসায় গেল, তো অনেক সময় দেখা যাচ্ছে বাবা মা বলছে হ্যাঁ তুমি সংসারই করতে পারো না, আবার কি কথা কম বলো, চুপচাপ থাকো বাসার মধ্যে, আমরা যা বলি শুনবা। অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে সমাজ হোক আর সমাজও বলছে সংসার করতে পারছে না, এই মেয়ে দিয়ে কি হবে, এই মেয়ে হচ্ছে উড়াধুরা। তো এই যে সমাজ, এই যে আমাদের পরিবার আমাদেরকে মোটামুটি বুঝাই দিল যে তুমি একটা মেয়ে, তোমার একটা আলাদা ব্যাপার স্যাপার। এরপরে আদার্স বিষয়গুলো তো নিয়ে আমি কথাই বলছি না, ওগুলো তো অনেক ইন ডিটেলস চলে আসছে। আর আজকের যে বিষয় এত বেশি গভীর, আরো 10টা মনে হয় সেশন হলেও এটা শেষ হবে না। বাট আমার কথা হচ্ছে, যদি মেয়েটা আত্মসম্মান বোধটা গ্রো করতে পারে ফার্স্টের থেকে, যদি সে মনে করে যে না আমি এই জায়গা থেকে বের হয়ে আসতে চাই, তখন একটা কনফ্লিক্ট তৈরি হয়। তখন কনফ্লিক্ট কার সাথে হয়? তখন কনফ্লিক্ট তৈরি হয় সমাজের সাথে এবং পরিবারের সাথে, হোক সেটা তার নিজের ফ্যামিলি, হোক সেটা তার শ্বশুরবাড়ির ফ্যামিলি, বা হোক সেটা হচ্ছে তার ছেলের সাথে। একদম বয়সের একদম শেষ বয়সে, তার কোথাও যাওয়ার জায়গা নাই, তার ছেলের কাছে তাকে থাকতে হবে। সেই ছেলেও যখন তার উপরে প্রভাব বিস্তার করতে চায় বিভিন্ন ভাবে, তার ইচ্ছার কোনো দাম দিবে না, তার সাথেও কনফ্লিক্ট হয়। এখন আমার কথা হচ্ছে, এই আত্মসম্মান বোধটা জন্য এখন বলা যেতে পারে যে হ্যাঁ, আপনি আত্মসম্মান বোধ কখন, যখন আপনি চাকরি বাকরি করে নিজেকে একটা অবস্থানে নিয়ে যাবেন, আপনি মোটামুটি। তারপরও হচ্ছে না, তারপরও অনেক জায়গাতে আমরা থেকে যাচ্ছি। একা তো থাকা যাবে না, আমরা সামাজিক প্রাণী। দ্যাটস ওকে। আমার কথা হচ্ছে এই জায়গাটা থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারবো আসলে। আপা আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রশ্ন এবং আলোচনাটি আলোচকদের জন্য থাকলো। আমি একটু ফিরে যেতে চাই, আমাদের সাথে আছেন কথা সাহিত্যিক দিলারা মেজবা। আপা আপনি যদি কিছু বলতে চান। আপা আনমিউট করতে হবে। পাচ্ছেন, আমি বুঝতে পারছেন না, যে কারণেই আলোচনায় কিন্তু আমি একবার বলেছিলাম যে পুরুষতন্ত্র ব্যবস্থা হিসেবে দিয়েছে, এটা বুঝতে এবং পুরুষতন্ত্রের শিক্ষা দিতে হয়। তার জন্য একটা ছোট্ট রেকমেন্ডেশন, বেল হুকস একজন আমেরিকান অথর, ফেমিনিস্ট অথর, ওনার একটা বই আছে ফেমিনিজম ইজ ফর এভরিবডি। এটা হাইলি রেকমেন্ডেড ওনার জন্য থাকবে। আমার ধারণা এটা পড়লে অনেকটা স্পষ্ট হয়ে যাবে যে কেন, মানে উনি যেই কনফ্লিক্ট, ওনার মাথায় অনেক প্রশ্ন, মানে উনি ভুগছেন যেটা কেন আসবে, কেন নয়, এটা এখানে করতে গেলে অসুবিধায় পড়ছি, এসব প্রশ্ন আসছে, অনেকখানি পরিষ্কার হয়ে যাবে। এটা ওনার জন্য হাইলি রেকমেন্ডেড বই, Feminism is for Everybody by Bell Hooks. শুরু গেছে, তোমাকে কথা থ্যাংক ইউ টিনা নন্দী। আমি দিলারা আপার কাছে ফিরে যেতে চাই প্লিজ। আমি একটু সরি ইন্টারাপ্ট করি সবাইকে আরো একবার ধন্যবাদ, পেন বাংলাদেশকে ধন্যবাদ, আমাকে এখানে কথা বলার এই প্ল্যাটফর্মে ইনভাইট করার জন্য অনেক ধন্যবাদ। আমি একটু লিভ নিতে চাই, বিকজ আমাকে একটু পরে নিউজে ঢুকতে হবে, তো আমাকে যদি একটু অনুমতি দেন, আমি আই ওয়ান্ট টু টেক আ লিভ।
আমরা মনে হয় আপনার এই 5-7 মিনিটের মধ্যে শেষ করব, যদি আপনার বেশি অসুবিধা না হয়। থ্যাংক ইউ। না, it's okay, it's okay. 5 minutes will be fine. তো তারপরে মহিউদ্দিন ভাই, তুমি ছিলেন? হ্যাঁ, আসলে আমার একটা প্রশ্ন ছিল। আমরা তারপর প্রশ্নটি। হ্যালো, জি বলুন। আচ্ছা, আমার নাম বদরুল খান, আমি ওয়াশিংটন ডিসি ইউনাইটেড স্টেটসে আছি। তো ইদানিং ফেসবুকে একটা জিনিস আনিস আহমেদ, ভয়েস অফ আমেরিকার, উনি বলেছেন যে আমি প্রায় 81 সনে এই দেশে ছোটবেলায় চলে এসেছি। তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা আমাদের প্রফেসরকে আমরা ম্যাডাম বলতাম, এবং প্রফেসর যিনি পুরুষ ওনাকে আমরা স্যার বলতাম। ইদানিং অনেকে ম্যাডাম ওয়ার্ডটা ইউজ করতে চাইছে না। একজন মহিলা কর্মকর্তাকে স্যার ডাকাটা আমার কাছে কেমন জানি অন্যরকম লাগে। এর অর্থ আমার এই নয় যে আমি যে অভ্যস্ত না। তো আমার কথা হচ্ছে, বাংলা ভাষা এমন একটা অনবদ্য, এত একটা ভালো সুন্দর ভাষা। আর আমি তো চাটগা ছিলাম, চাটগা আরো সুন্দর করে পার্টিকুলারলি আমাদের এক একজনকে কথার মাধ্যমে, একটা ওয়ার্ডের মাধ্যমে বুঝিয়ে দেয় এটাকে মহিলা নাকি একজন পুরুষ অথবা একজন বাচ্চা। এই যে কথার যে একটা প্রচলন, তো আমরা তো অ্যাকচুয়ালি অভ্যস্ত হয়ে গেছি, যেহেতু আমি অনেক আগে বাংলাদেশ থেকে চলে এসেছি, যেখানে আমরা স্যার বলতে একজন পুরুষকে বোঝাতে চাই এবং ম্যাডাম বললে একজন মহিলাকে। তো এই ক্ষেত্রে যে কথাটা উঠেছে স্যার এবং ম্যাডাম, এটা আনিস আহমেদ ভয়েস অফ আমেরিকাতে একটা লিখেছেন ফেসবুকে। যেটা নিয়ে আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যারা নারী বিশেষজ্ঞ আছেন, যারা নারী কর্মকর্তা আছেন, যারা নারী সমাজসেবী আছেন, ডক্টর আনোয়ার আলম আমার মামি হন, উনিও আছেন, আমার প্রশ্ন হচ্ছে আপনারা নারী হিসাবে কিভাবে এই যে আপনাদের যে আখ্যাটা দিচ্ছে স্যার বা ম্যাডাম, এটা আপনাদের অনুভূতি এবং প্রতিক্রিয়া সম্পর্কে আমার জানার অনেক আগ্রহ আছে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ মিস্টার বদরুল আলম খান, বদরুল হুদা খান, দুঃখিত। এখন দিলারা আপার কাছে আমি একটু ফিরে যেতে চাই। আপা বলুন, আমাদের সময় একেবারেই শেষ, আমরা মানে কয়েক মিনিটের মধ্যে শেষ করতে চাই। কথা সাহিত্যিক দিলারা মেজবা। আপার কথা শোনা যাচ্ছে না। মুম্বাই, আপনি কাইন্ডলি শেষ করতে পারেন তাহলে। আচ্ছা, আসলে এই আলোচনা বা এই বিষয়বস্তুর কোনো শেষ নেই। এটি আমাদেরই একজন জানালেন, মতামত দিলেন যে এটি ধারাবাহিকভাবে দীর্ঘ আলোচনা হওয়ার মতো পরিসর। আমি শুধু শেষ করতে চাই 2-3টা পয়েন্ট দিয়ে দর্শকের সুবিধার জন্য। সেটি হচ্ছে যে আমাদের যারা পুরো আলোচনাটি শুনেননি তাদের অবগতির জন্য একটু বলে নেওয়া যে আমরা গ্রামসিকে নিয়ে এখানে আলোচনা করেছি, আলথুজারের মতামত, ভার্জিনিয়া উলফের মতামত এসছে, এমনকি সোরেন ক্রিকেটারদের কথাও এসছে, নারী স্বাধীনতার প্রসঙ্গে অবশ্যই বেগম রোকেয়ার কথাও এসেছেন, এবং আমরা নানান রকমের সংকট ও নিয়ে কথা বলেছি, এবং নারীর শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক স্বাধীনতার প্রসঙ্গে এমনকি একটা প্রেসক্রিপশনের মতো আমাদের বিজ্ঞ আলোচকরা দিয়েছেন, যেখানে নারীর সমাজের সকল ধরনের কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ, তার আত্মমর্যাদা প্রতিষ্ঠা করা এবং সকলের দৃষ্টিভঙ্গির বদল এবং সঠিক শিক্ষা কার্যক্রম, যে শিক্ষা কার্যক্রমে নারী পুরুষের ভেদের ধারণাটি বদলে দেয়া এবং সঠিক বিচার ব্যবস্থার প্রণয়ন করা, নারীর প্রণয়ন করা এবং সর্বোপরি নারীর মাতৃত্বের এবং নারী শ্রমের মূল্যায়ন করা। এই সকল আলোচনাগুলো এসেছে। আপনারা যারা এতক্ষণ ধরে আলোচনা শুনেছেন, আমাদের কথা শুনেছেন, তাদেরকে তো অবশ্যই আমরা কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই, সালাম জানাই।
আর বিজ্ঞ আলোচকদের কাছে আমি আমার অবনত মস্তকে কৃতজ্ঞতা জানাই এই কারণে যে আজকে ঠিক যেমনি মুম্বাই থেকে একজন বলছিলেন যে আগের তিনি আর এখনকার তিনি এক নেই, অর্থাৎ এই আলোচনার মাধ্যমে প্রায় 1.5 ঘন্টার আলোচনায় আমাদের মানসিকতারও একটা বড় বদল হয়েছে এবং আমরা বুঝতে পেরেছি যে আমাদেরকেও নতুন করে ভাবতে হবে। সবাইকে ধন্যবাদ, শুভরাত। আমি মহিউদ্দিন ভাইকে বাকিটুকু বলার জন্য অনুরোধ করছি। আজকে যারা পেন বাংলাদেশ আয়োজিত নারীর সামাজিক, শারীরিক এবং বুদ্ধিবৃত্তিক স্বাধীনতার আলোচনায় অংশগ্রহণ করেছেন, বিজ্ঞ আলোচক ছাড়াও যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন তাদের আলোচনাও আমার কাছে অনেক মূল্যবান মনে হয়েছে। তাদের সবাইকে এবং সম্মানিত আলোচকদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তারা যারা দেশের বাইরে থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, ফেসবুক লাইভে যারা আপনাদের সাথে যুক্ত হয়েছেন, ফেসবুক লাইভে যারা প্রশ্ন করেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে নারীর স্বাধীনতা বলতে পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে বিশ্বে যেন এটা বিস্তৃত হতে পারে সেই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি।